দেখো দেখা যাচ্ছে। আচ্ছা, চলো প্রথম থেকে শুরু করি। কালারটা সিলেক্ট করে নিই, লাল কালার নিয়ে ঠিকঠাক হয়ে যাবে তো। এইবার এতক্ষণে কি একটা এসেছে। দেখো, প্রথমেই আছে পার্সেন্টেজ। ঠিক আছে, তো পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের মধ্যে কনভার্সন গুলো। ঠিক আছে, এক মানে হচ্ছে তোমার 100%, হাফ মানে হচ্ছে 50%। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা বেসিক ব্যাপার। আর পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন করলে 100 দিয়ে ভাগ করতে হয়। 50/100 করে দিলে দেখো হাফ চলে আসে। 1/3 মানে 33.33 বা 33 × 1/3%। 1/4 মানে 25%। 1/5 মানে 20%। 1/6 মানে হচ্ছে 16.66 বা 16.2%। 1/7 মানে হচ্ছে 14.28% বা 14.27%। 1/8 মানে হচ্ছে 12.5%। ঠিক আছে, 12.5%। 1/9 মানে হচ্ছে 11.11 বা 11.19%। 1/10 মানে হচ্ছে 10%। 1/11 মানে হচ্ছে 9.09% বা 9.111। 1/12 মানে হচ্ছে 8.33 বা 8.13%। 1/13 মানে হচ্ছে 6.79 বা হচ্ছে যে 7.9/13। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এরপরে হচ্ছে 1/14। 1/14 মানে হচ্ছে 7.14% বা 7.17%। 1/15 হচ্ছে 6.66% বা 6.23%। 1/16 মানে হচ্ছে 6.25% বা 6.14%। ঠিক আছে, এরপর আবার 1/20টা ইম্পর্টেন্ট, হচ্ছে 5%। ঠিক আছে, এবারে এইগুলো হচ্ছে একদম বেসিক, যেগুলো আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, এই 17, 18, 19 শতটা নাও করতে পারো, খুব একটা আসে না। এদিকে 15, 16, তারপরে 20। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1/25। 1/25 মানে হচ্ছে তোমার 4%। আর 1/40, এটা একটা ইম্পর্টেন্ট, 2.5%। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এদিকে আছে এইখান থেকে কি কি বের করে আছে। এখানে আছে 1/40। 1/40 মানে 2.5%, 2.5%। এবার দেখো 3/8। 3/8 মানে 37.5%। কি করে বের করবো? এই যে 1/8 আছে, এর সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে 3/8 পেয়ে যাবো। এদিকে 12.5-এর সঙ্গে যখন 3 গুণ করবো, তখন দেখো 12×3 = 36। আর ওইদিকে 0.5 আর 3 যখন গুণ করবো 1.5, তাহলে 37.5। 5/8 মানে 62.5%। 4/7 মানে হচ্ছে 57.14%। এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেওয়া আছে। 5/7 মানে 71.42%। তারপর 2/3। 1/3 মানে কি 33.33%, তাহলে 2/3 মানে 66.66%। 4/5 মানে হচ্ছে 80%। তারপরে 3/4 মানে হচ্ছে 75%। 5/11, 1/11 মানে কত 9.09, তাহলে 5/11 5 গুণ করে দিলে কত 45.45%। ঠিক আছে, এবারে এইগুলোকে ডিরাইভ করা যায়। ঠিক আছে, দেখো এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার, বেসিক গুলো। ঠিক আছে উত্তম, ওকে। তাহলে সবই পড়িয়েছি, শুধুমাত্র রিভিশন দেওয়ার একটু ব্যাপার, আজকে তো ফুল রিভিশন করাবো। এবারে দেখো আরেকটা জিনিস করা যায়, এখানে 1/7 মানে 14.27%। তো এবার যদি 6/7 বের করতে বলে, তাহলে আমি এটাকে কি করতে পারি, 1 মাইনাস 1/7 করতে পারি। 6/7 মানে 1 মানে 100% মাইনাস 14.27%। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 85 পূর্ণ, এদিকে হচ্ছে তোমার 5/7%। তাই না? 85 আর 14 99, আর 2-এর 7 আর 5-এর 7 করলে 100 হয়ে যায়। ঠিক আছে, এইভাবেও বের করতে পারি। এই এখানে করা আছে আর একটা এক্সাম্পল। ধরো 11/12, তাহলে 1 মাইনাস 1/12, 1 মানে 100%, আর 1/12 মানে 8.1/3%। বিয়োগ করলে দেখো 91.2/3%। ঠিক আছে, তো এইভাবে উল্টো দিক থেকে যদি ভাবো, এইরকম করে বের করা যাবে। এগুলোই দিয়েছে এখানে কিছু আরো। চলো আরো কিছু জিনিস করাই, যেগুলো আর একটা ইম্পর্টেন্ট। ধরো এই 444.44%। ঠিক আছে, এক সেকেন্ড কেউ জয়েন করছে। দেখো এখানে দেখো 444.44%। এবারে এটাকে কি করতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি 400% প্লাস 44.44%। এবার 400% মানে 4, কারণ 100% মানে 1। আর 44.44% মানে কি 4-9। তাহলে এই দুটোকে যোগ করলে দেখো এটা 40/9 হয়ে গেল। তাহলে এই ধরনের বড় বড় 100 থেকে বেশিকে যদি করতে হয়, তাহলে 100 মাল্টিপল প্লাস যেটা এক্সট্রা থাকবে সেটাকে লিখতে হবে। আর একটা যেমন এক্সাম্পল দেখো, 716.66%, তাহলে 700% প্লাস 16.66%। এবার 700 মানে কি 7, আর
16.66 মানে কি 16.66 মানে 1/6, ঠিক আছে, হয়ে গেল। দেখো এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? রাকেশ ঠিক আছে? স্নিগ্ধা অনেকদিন পরে ক্লাসে জয়েন করেছো, আবার প্রথম থেকে হচ্ছে আজকে। হ্যাঁ আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, একটু পরেই দেখাবো, সেরকম হয়তো অঙ্ক হয়তো দিয়েছে এখানে। স্নিগ্ধা বোঝা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলবে। এবারে এগুলো আরো কিছু এক্সাম্পল দেখো, আরেকটা এক্সাম্পল তোমাদের দেখাই। যেমন 23.33%, এবার 23 মানে কি 20% প্লাস 3.33%, এবার 20% মানে কি 1/5, এবারে 3.33% মানে 1/30, এটা কি করে হলো? দেখো 33.33% মানে কি 1/3, এবারে একটা দশমিক এদিকে বাঁ দিকে সরে এলে এটাই কি হয়ে যাবে 3.33, তাহলে বাঁ দিকে এক ঘর দশমিক সরাতে গেলে কি নিচে 10 দিয়ে ভাগ করতে হয়, তার মানে এটার মানে হচ্ছে 1/30, তাহলে এটা হয়ে গেল 1/30, তাহলে 1/5 প্লাস 1/30 মানে 7/30। দেখো ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? ওকে, আর একটা এক্সাম্পল দেখো। দেখো 46.66%, এবার এটাকে লিখতে পারি 40% প্লাস 6.66%, 40% মানে 2/5 ফ্র্যাকশন করলে, আর 6.66% মানে 1/15, তাহলে যোগ করলে দেখো 7/15 হয়ে গেল। এইগুলো আমাদের কি ক্যালকুলেশনের সুবিধার জন্য ব্যবহার হবে, একটু পরেই আমরা দেখতে পাবো। দেখো ঠিক আছে, এই হচ্ছে বেসিক ফান্ডা পার্সেন্টেজ আর ফ্র্যাকশন। আরো অনেক এক্সাম্পল আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আজ একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দেবো। দেখো এরপরে কি বলেছে, সাম রুল অফ পার্সেন্টেজ, ঠিক আছে, কিছু রুল বলেছে। এ প্লাস বি পার্সেন্ট অফ এক্স মানে হচ্ছে এ পার্সেন্ট অফ এক্স প্লাস বি পার্সেন্ট অফ এক্স, মানে দুটোকে আমি আলাদা আলাদা করে নিতে পারি, ঠিক আছে। যেমন যদি বলি আমি যে ধরে নাও কত বলবো, 35% অফ ধরো বলে দিলাম কিছু 150, ঠিক আছে, তাহলে এটাকে আমি ভাবতে পারি যে এইটার হচ্ছে যে তোমার 30% অফ 150 প্লাস তোমার 5% অফ 150, এরকম করতে পারি। আবার ওইদিকে 25% আবার 10% এরকমও করতে পারি, সেটা করলেই মনে হয় বেশি সুবিধা হবে। ধরো এটা 160, ঠিক আছে, দাঁড়াও একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে, একদম পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে। এবারে এটাকে আমি ক্যালকুলেশন এইভাবে করতে গেলে আমার সুবিধা হবে। দেখো 25% মানে কি 25% 160-এর, আর তার সঙ্গে 10% 160, এবার 25% মানে কি 1/4, তাহলে 160-এর 1/4 মানে 40, প্লাস 10% মানে কত 1/10, তার মানে 16, তাহলে 40 প্লাস 10 56, তাহলে ক্যালকুলেশন করতে ইজি হলো। তাহলে এই জিনিসটাকে আমি ব্যবহার করতে পারি পরীক্ষার সময়, ঠিক আছে, বোঝাতে পারলাম সবাইকে? ক্লিয়ার? এবারে দেখো এটাকে আরেকটু বেশি করে দিয়েছে, এ প্লাস বি পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই, এ পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই অ্যান্ড বি পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই। এবারে বলেছে ওয়াই পার্সেন্ট অফ এক্স, ঠিক আছে, ওয়াই পার্সেন্ট অফ এক্স মানে হচ্ছে এক্স পার্সেন্ট অফ ওয়াই, এটা বলতে পারি, ঠিক আছে। ওয়াই পার্সেন্ট অফ এক্স মানে কিন্তু এক্স পার্সেন্ট অফ ওয়াই, মানে যদি বলি আমি, ধরো আমি একটা জিনিস বললাম যে কত বলবো 20 মানে 16% অফ 25, এক্সাম্পলটা দেখো, এটা মানেই কিন্তু 25% অফ 16, তাহলে 25% অফ 16 মানে কি 1/4, তাহলে ডিরেক্ট আমি অ্যান্সার 4 বসাতে পারি। কিন্তু 16% অফ 25 এটাকে ভাবতে গেলে আমার একটু মনে আসবে, আমাকে ক্যালকুলেশনের দিকে যেতে হবে। কিন্তু 16% অফ 25 যা 25% অফ 16ও তাই। এবার 25% মানে আমি জানি 1/4, তাহলে 1/4 ইন্টু 16 মানে কত 4, দেখো বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলো না বলো? হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে এগুলোকে করা যায়, ঠিক আছে। দেখো এই জায়গাটা সবাই বুঝলে? আচ্ছা অবশ্যই, আমি বললাম ধরো তোমাকে একটা অঙ্ক বললো যে বের করতে, যে 16% অফ 25, 25-এর 16% কত, এটার মানে কত?
16/100 ইন্টু 25, তাই তো? তাহলে এটাকে এরকম লিখতে পারি 16 ইন্টু 25/100। এবার 25/100 মানেই তো 25%, তাহলে 16 ইন্টু 25% মানে 16-র 25%, মানে এই পার্সেন্টেজটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। 16% অফ 25ও যাক, 25% অফ 16 তাই, মানে 16% অফ 25 ইকুয়াল টু 25% অফ 16। এই হচ্ছে মোদ্দা কথা। দেখো এবার ক্লিয়ার কিনা। ওকে, এবারে এটা করে নিলে আমার সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে আমি 25% মানে জানি 1/4, তাহলে অঙ্কটা দেখা মাত্র আমি সলভ করতে পারবো। 1/4 ইন্টু 16 মানে 4। আমি যেমন এই লাইনটা দেখেই বলতে পারবো 4, কিন্তু তোমরা যদি এই জিনিসটা না জানো তোমাদের 2 মিনিট ভাবতে হবে যে আচ্ছা 16/100 আবার কাটাকুটি করবো, ঠিক আছে? একটা এই করে কিন্তু আমাদের টাইম বেশি লেগে যায়, ঠিক আছে? সিস্যাট বলো সিজিএল বলো, যে কোনো এক্সামই তোমার টাইমটা কিন্তু খুব ম্যাটার করছে, ঠিক আছে? কোথায় গেল? হ্যাঁ এই যে, ওকে ক্লিয়ার। আচ্ছা নেক্সট প্যাটার্নে আসি। আচ্ছা কার মাইকটা অন আছে একটু বন্ধ করো। দেখো নেক্সট প্যাটার্নে আসছি, বলেছে ইফ এক্স ইজ এক্সপ্রেস অ্যাজ পার্সেন্ট অফ ওয়াই দেন রিকোয়ার্ড পার্সেন্টেজ এক্স বাই ওয়াই ইন্টু 100%। অর্থাৎ বলেছে 99 ইজ হোয়াট পার্সেন্ট অফ 135। সেটার মানে কি 99/135 ইন্টু 100%, মানে একটা আর একটার কত পার্সেন্ট, ঠিক আছে? এটা মানে হচ্ছে এটা। ওকে, এরপরে কি আছে? ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এটা তো বললাম একটু আগে, ঠিক আছে? একটু আগে বললাম। হুম হুম, এই যে এই জায়গাটা বলেছে a% অফ a ইকুয়াল টু b% অফ এই a% অফ b ইকুয়াল টু b% অফ a, এই যেটা এতক্ষণ আমি বললাম, ঠিক আছে? এইবারে এটাও দেখো সেই সেম 180 ইজ হোয়াট পার্সেন্ট অফ 125। যদি এই অঙ্কটা বলে 180 125-এর কত পার্সেন্ট, ঠিক আছে? এই অঙ্কটা ভাবো। এইটাতে এবারে অনেক স্টুডেন্টদের যেটা সমস্যা হয় আমি বলছি এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে, যে কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে সেটা বুঝতে পারে না, ঠিক আছে? মানে আমি 180/125 করবো নাকি 125/180 করবো, এটা অনেকের সমস্যা হয়, ঠিক আছে? অনেকেরই সমস্যা হয়। তো এটাতে সবসময় মনে রাখবে এই অফের পরে যে আছে সে সবসময় নিচে বসবে, অফের পরে যে থাকছে সে নিচে বসবে। তাহলে নিচে বসবে 125, উপরে বসবে 180, পার্সেন্টেজ করতে গেলে ইন্টু 100, ঠিক আছে? আর আশা করি ভুল হবে না। অর্থাৎ এটার মানে হচ্ছে 180 125-এর কত পার্সেন্ট, অফ অফ বা দেনের পরে যে থাকবে সে সবসময় নিচে বসবে পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে। দেখো ক্লিয়ার প্রত্যেকের? ওকে, এবার দেখো যেটা বলছে স্কেলিং ফ্যাক্টর। এবার এই স্কেলিং ফ্যাক্টরটা আমি কম্পাউন্ড ইন্টারেস্টে পড়িয়েছি, ঠিক আছে? যারা আমার কাছে কম্পাউন্ড ইন্টারেস্ট পড়েছো তারা জানো স্কেলিং ফ্যাক্টরটা কি ছিল। একটা সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো বলেছে কে থেকে x% বাড়ালে তোমার কি হচ্ছে, কত হবে, ঠিক আছে? মানে ধরো আমি বলছি যে এই কোন একটা জিনিসের হয়তো 10% যদি বাড়ানো হয় তাহলে জিনিসটা কত হবে। মানে ধরো তোমার স্যালারি বা হচ্ছে 40 টাকা, আজকে তোমার স্যালারি 40 টাকা, ঠিক আছে? যদি 10% স্যালারি বাড়ানো হয় তাহলে তোমার কত হবে আর কি, নতুন স্যালারি। তাহলে তুমি করতে পারো কি, এই যে 40-এর সঙ্গে 10% বের করতে পারো, দিয়ে তার সঙ্গে 40-এর সঙ্গে 4 যোগ করতে পারো, ঠিক আছে? সেটা একটা করতে পারো, যে 40-এর 10% মানে হচ্ছে 4, দিয়ে 40+4 44, এটা করতে পারো। আরেকভাবে করতে পারো, এই 10% মানে এটা হচ্ছে কি 10% মানে 1/10, তাহলে এখানে স্কেলিং ফ্যাক্টরটা হবে 10+1 11/10 মানে 1.1, এটাকে বলে স্কেলিং ফ্যাক্টর। এই 1.1 যদি 40-এর সঙ্গে গুণ করে দাও তাহলে ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যায় 44, ঠিক আছে? এটা যদি প্রসেসটা কমপ্লিকেটেড, কিন্তু যারা গগন প্রসাদ স্যারের ক্লাস যদি কেউ ফলো করে দেখবে আর কি, খুব স্পিডে অঙ্কগুলো এইভাবে করে, ঠিক আছে? কিন্তু যখন তোমাদের অনেকটা ইয়ে চলে আসে, যদি বলে যে 20% তোমার বাড়ানো হলো, ঠিক আছে, কোনো মানে স্যালারি, ঠিক আছে, তাহলে তোমার নতুন স্যালারি কত হবে। তাহলে কি করে অনেকে, যে এই যে 60 তোমার স্যালারি আছে, তাহলে কি করে তোমাকে স্কেলিং ফ্যাক্টরটা হয় 1.2, ঠিক আছে? 20%-এর হয় 1.2, 120/100, তাহলে 60-এর সঙ্গে 12, 6 12 72 হয়ে যায় অ্যান্সার। খুব মনে মনে করতে পারবে যদি কেউ রপ্ত করতে পারো জিনিসটা, ঠিক আছে? এবার এইগুলো কি বুঝতে সুবিধা হয়, 20% আবার 60-এর বের করা সুবিধা। কিন্তু অনেক সময় যেগুলো হয় যে কোনো ডেটার বের করা মুশকিল হয় আর কি, তো সেখানে আর কি গুণ করে বের করানো অনেক সময় সুবিধা হয়। আর অনেক মেথড আছে, কোনটা অঙ্কে কোনটা কাজে লাগবে সেটা তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে, ওই জন্য সবগুলোই জেনে রাখো।
এটা দেখবে স্কেলিং ফ্যাক্টরটা আমরা ইউজ করি কম্পাউন্ড ইন্টারেস্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট দেখো, হুম এরপরে আছে আমাদের সাকসেসিভ, ঠিক আছে। দাঁড়াও, কোথায় আছে এরপরে? হুম আচ্ছা, এরপরে ডেভিয়েশন, এগুলো বাদ দাও, বিশেষ কিছু নেই। আচ্ছা, এখানে কনস্ট্যান্টের কনসেপ্ট আছে। আচ্ছা বলি এই কনস্ট্যান্টের কনসেপ্ট। ধরো তোমার এই কনস্ট্যান্টের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, অনেক অঙ্ক এটা হয়। এবারে দুটো জিনিসের গুণফল কনস্ট্যান্ট, মানে এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। এর মানে কি? প্রাইস মানে কি, ধরো 1 কেজির দাম, ধরো 1 কেজি চিনির দাম 50 টাকা। এবারে বলছে তোমাদের বাড়িতে 2 কেজি চিনি ব্যবহার করা হয়, তাহলে তোমাদের বাড়িতে চিনি পিছু টোটাল খরচা হয় 50 × 2 100 টাকা। এই 100টা হচ্ছে এক্সপেন্ডিচার বলে, 50টা হচ্ছে দাম, আর 2টা হচ্ছে কনজাম্পশন। এবারে বলছে এই চিনির টোটাল খরচা, তোমাদের বাড়িতে ইনকাম ফিক্সড, ইনকাম মানুষের ফিক্সড থাকে, তাহলে এই খরচাটা মধ্যবিত্ত লোক কি করে, যখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, দেখবে চিকেনের যখন দাম বেড়ে যায় আমরা চিকেন খাওয়া কমিয়ে দিই, আবার যখন দেখবে চিকেনের দাম কমে যাচ্ছে সবাই বেশি করে চিকেন খাচ্ছে, সিম্পল জিনিস, তার কারণ আমাদের ইনকাম লিমিটেড। সেরকমই ধরো প্রাইস এখন চিনির দাম যদি হয়ে যায় ধরো 75 টাকা, ঠিক আছে, এবার তোমাকে ধরো এই 100ই ব্যবহার করতে হবে, ঠিক আছে, তাহলে কি করবে, তুমি চিনি খাওয়াটা একটু কমাতে হবে। তো এইগুলোর উপর বেস করে কিছু অঙ্ক আছে, সেটাই আমি দেখাচ্ছি। দেখো ধরো এরকম বলছে যে যে হচ্ছে ব্যবহার 20% বাড়লো কোনো জিনিসের, এই যে কনজামশন 20% বাড়ছে, তাহলে কিরকম অঙ্কটা আসে, কনজামশন 20% বাড়লো, আবার তাহলে এক্সপেন্ডিচারকে যদি ফিক্স রাখতে হয় তাহলে প্রাইস কত পার্সেন্ট কমাতে হবে, ঠিক আছে। তাহলে কি করব, এখানে দেখো এই এক্সপেন্ডিচারটা ফিক্সড, এটা যখনই ফিক্সড হবে তাহলে প্রাইস আর কনজাম্পশনের রেশিওটা ইনভার্স রেশিও হবে। মানে যদি এইটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, মনে আছে? গ্যাস ল, বয়েলসের ফিজিক্সের, স্নিগ্ধা মনে আছে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট? আচ্ছা, এর মানেটা কি, প্রেসার ইন্টু ভলিউমটা কনস্ট্যান্ট, তার মানে প্রেসার বাড়ালে কি ভলিউম কমে, তাহলে পি ভ্যারিসেস 1/v, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটাকে রেশিওতে যদি প্রকাশ করা হয় কি হয়, যদি প্রেসার প্রথমে এ ইউনিট ছিল আর পরে যদি বাড়িয়ে বি ইউনিট করা হলো, তাহলে ভলিউম কি হয়ে যাবে, b/a, a/b হলে ভলিউমের রেশিও হবে b/a, রেশিওতে বললে রেশিওটা ইনভার্স হয়ে যায়। তাহলে এই টাইপের অঙ্ক তাড়াতাড়ি করার কি উপায়, কনজামশন যদি 20% বাড়ে তাহলে 20% মানে 1/5, তাহলে আগে যদি 5 কেজি চিনি ব্যবহার করতে এখন 6 কেজি চিনি ব্যবহার করছে, এটা কনজামশনের রেশিও, তাহলে প্রাইস রেশিও কত হবে, 6:5, এর উল্টোটা। তাহলে প্রাইস কত পার্সেন্ট কমলো, দেখো 6 থেকে 5 হলো 1 ইউনিট কমলো। এবার তার মানে কি, প্রথমে ছিল 6, তার মানে 1/6, 1/6 মানে কি 16.2-3%, বোঝা গেল? দেখো বুঝতে পারলে কি না এই অঙ্ক, দেখো কে কি বলছিলে? আচ্ছা, স্নিগ্ধা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, বলছি দেখো, তার মানে প্রাইস কি 1 ইউনিট কমে গেল, তার মানে কত, দেখো কত বাড়লো বা কমলো সেটা আমরা প্রথমে রেসপেক্টিভ মানে সবসময় ক্যালকুলেট করি। মানে ধরো ধরো আমরা অনেকে বলি এরকম, ধরো তোমার ফার্স্ট ইয়ারের মার্কস খুব ভালো আছে, তুমি ধরো ফার্স্ট ইয়ারে 60% মার্কস পেয়েছো, এবারে তোমার সেকেন্ড ইয়ারে হয়ে গেল 50%, তাহলে তোমাকে কি বলা হবে, অবনতি করলে, ঠিক আছে। কেন? কারণ তোমার ফার্স্ট ইয়ারের মার্কসটা ভালো ছিল, ঠিক আছে, কারণ তোমার প্রথমের রেসপেক্টে লোকে সবসময় তোমাকে জাজ করবে। আবার কেউ ধরো ফার্স্ট ইয়ারে 40% পেয়েছিল, সে 50% পেলো, তাহলে কি বলবে, আচ্ছা তুই ভালো করেছিস, তার কারণ কি, তার প্রথমে খারাপ ছিল পরে বেটার হলো, কিন্তু দুজনেই তোমরা একই নাম্বার পেয়েছো। ওই জন্য আমরা কোনো কিছুকে জাজ করার সময় সবসময় প্রথমটাকে বেস ধরি, ক্লিয়ার? তার মানে 6 থেকে 1 কমলো, তার মানে কত পার্সেন্ট, 1/6 ইন্টু 100%, এবার 1/6 মানে কি 16.2-3%, একটু আগে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনসে গেলাম, এটার এখানে ইউজ হলো, আমাকে আর ক্যালকুলেশন করে দেখতে হলো না, ক্লিয়ার? আচ্ছা, এইবারে এই প্রিন্সিপালটাকে বেস করে দেখো কয়েকটা জিনিস লেখা আছে, সমস্ত অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো খাটবে। যখন আর কি ওয়ার্ক মানে হচ্ছে ম্যান ইন্টু টাইম, ডিস্টেন্স মানে স্পিড ইন্টু টাইম,
ইনকাম ট্যাক্স মানে ইনকাম ইন্টু রেট, এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, ভলিউম মানে হচ্ছে এরিয়া ইন্টু হাইট। এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম প্রপার্টি দিয়ে হবে। এবার পরীক্ষা আমি তোমাদেরকে এক্সপেন্ডিচার ইন্টু প্রাইস দিয়ে বললাম, পরীক্ষা হয়তো এরকম বলতে পারে যে কোনো একটা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে, ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, এর লেন্থ এই লেন্থটাকে 20% বাড়ালো হলো, যদি ক্ষেত্রফল বা এরিয়াকে আনচেঞ্জ রাখতে হয় তাহলে ব্রেথ বা প্রস্থকে কত পার্সেন্ট কমাতে হবে। তাহলে সেম অঙ্ক, শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল, এই একই প্রিন্সিপালের উপর বেস করে অঙ্ক পারবে আশা করি। ঠিক আছে সবাই? ওকে, চলো নেক্সট কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ ডেভিয়েশন। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব তাড়াতাড়ি করা যায় অনেক অঙ্ক, ঠিক আছে। এবারে এরা অনেক অনেক কিছু কঠিন করে বলেছে, আমি একটু সহজ করে বলি ডেভিয়েশন কি। দেখো, ধরো তোমার দুটো সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, একটা হচ্ছে হিস্ট্রি আর একটা হচ্ছে জিওগ্রাফি, দুটোরই ফুল মার্কস ধরো 100। তুমি হিস্ট্রিতে পেয়েছো 60% মার্কস আর জিওগ্রাফিতে পেয়েছো 70% মার্কস। এবার তোমাকে স্যার জিজ্ঞেস করলো কত এভারেজ পেয়েছিস, এখানে এভারেজ বের করা খুব ইজি, কারণ এই দুটোর এভারেজ বের করে দিলেই হয়ে যাবে 65% মার্কস। তাহলে তোমার এভারেজ মার্কস কত? 65%। আচ্ছা, এইবারে সিনারিওটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরে নাও হিস্ট্রির ফুল মার্কস হচ্ছে 50 আর জিওগ্রাফির ফুল মার্কস হচ্ছে 100। তুমি হিস্ট্রিতে পেয়েছো 60% আর জিওগ্রাফিতে পেয়েছো 70%। এবার তোমার এভারেজ মার্কস কি 65 হবে পার্সেন্ট? কে বলবেন? শুভদীপ বলো। হবে না। তার কারণ কি আমি করে দেখাচ্ছি। দেখো, 50-এ 60% মানে কত? 30, তাই তো? আর 170% মানে কত? 70। ঠিক আছে, তার মানে টোটাল কত পেলো সে? 100 পেয়েছে। ফুল মার্কস কত? 150, তাই তো, ইন্টু 100%। 100/150 মানে কি? 2/3, 2/3 মানে কি? 66.66, তাই তো, 66.66%। দেখো, আর 65% তো হলো না, তাই না? তাই ডেভিয়েশন আমরা কোথায় ইউজ করব? যেখানে দেখবো ফুল মার্কস গুলো বা ওয়েটেজ গুলো সেম নেই। এই যে মার্কস, ফুল মার্কসের কথাটা বলছিলাম, এগুলোকেই বলা হয় ওয়েটেজ। এই ওয়েটেজ গুলো সেম যখন থাকবে না, তখন আমরা ডেভিয়েশন ব্যবহার করব। কোনো শর্ট ট্রিক যখনই শিখবে, প্রথমে যে কোনো স্যারের কাছেই পড়ো বা যেখান থেকেই পড়ো, বা এটা আমি সবসময় বলে দিই যে সবসময় এই শর্ট ট্রিকটা কোথায় ইউজ করতে হবে সেটা সবসময় আগে শিখবে। না হলে শর্ট ট্রিক তুমি প্রচুর শিখে যাবে কিন্তু পরীক্ষার সময় অ্যাপ্লাই করে আসতে পারবে না। তো ডেভিয়েশন আমরা কোথায় ব্যবহার করব? যেখানে দেখবো এই যে ফুল মার্কস গুলো বা ওয়েটেজ গুলো যখন সেম নেই, তখন আমরা ডেভিয়েশন ইউজ করব। যেমন দেখো, এখানে এখানে রাইস, ডাল এবং সুগার আছে, ঠিক আছে, এদের এক্সপেন্ডিচার মানে 7 ইউনিট, 13 ইউনিট আর এদিকে 5 ইউনিট ব্যবহার করা হচ্ছে, এই অনুপাতে খরচা করা হচ্ছে। এবার যদি এর 17% বেড়ে যায়, এর যদি 20% খরচা বেড়ে যায়, এর যদি 19% খরচা বেড়ে যায়, তাহলে ওভারঅল চেঞ্জ কত? এইটাই আমরা ডেভিয়েশন মেথডে করতে পারি। ঠিক আছে, তাহলে ডেভিয়েশন মেথড কোথায় ইউজ করতে পারি বুঝতে পারলে। এবারে এই অঙ্কটার ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম হিস্ট্রি জিওগ্রাফি, এইটা আমি ডেভিয়েশন মেথডে করব। এই পদ্ধতিটা আমাদের বেসিক পদ্ধতি, ছোটবেলায় যেরকম শিখি দুটোর পার্সেন্টেজ বের করে। এবার এই পদ্ধতির অসুবিধা হচ্ছে যে যখন ক্যালকুলেশন গুলো একটু জটিল হবে তখন আমাদের বের করা মুশকিল হবে। দেখুন এখানে দেখো, এখানে করতে গেলে 7x17 করতে হবে, 13x20 করতে হবে, অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশন। ঠিক আছে, এখানে যেমন অঙ্কগুলো ছোট ছোট ছিল, ক্যালকুলেশনটা সহজে হচ্ছিল। এবারে এই অঙ্কটাই যদি আমি ডেভিয়েশনে করতাম, আমি কি করে করতাম? আমি দেখতাম হিস্ট্রি এবং জিওগ্রাফি যে ফুল মার্কস তাদের রেশিওটা কত। 50:100 মানে কত? 1:2। এটাতে পেয়েছে 60%, এটাতে পারছে 70%। আমি ধরে নিতাম যে 60%, এটা ওভারঅল সে 60%ই পেয়েছে। আমি ধরে নিলাম, নিজের খুশি মতো যে কোনো একটাকে ধরে নেবো, যে কোনো একটাকে ধরলেই সুবিধা। আমি যে কোনো একটাকে ধরে নিলাম 60% পেয়েছে। এবার দেখবো ডেভিয়েশন মানে কি? বিচ্যুতি বা পার্থক্য। এই 60-র সঙ্গে এই 60-র পার্থক্য কত? 0, তাহলে বাদ। এই 60-র সঙ্গে 70-র পার্থক্য কত? 10, 10 ইন্টু 2, এটার ওয়েটেজ 2 বাই এই 1+2 3, তাহলে 60+20/3 মানে 6.66, এটা মানেই দেখো 66.66। এইটা করলে বেশি ইজি হবে ক্যালকুলেশনে, ঠিক আছে, রাদার দেন এটা। এটা এখন মনে হচ্ছে ইজি, যখন ডেটাটা এরকম বিচ্ছিরি মার্কা থাকবে তখন আর এইভাবে করতে অসুবিধা হবে। দেখো বুঝলে কোথায় ডেভিয়েশন ইউজ করব?
এবারে আমি যা খুশি ধরতে পারি, এরা 18% কে ধরেছে, ওভারঅল চেঞ্জটা আমি 17% ধরে অঙ্কটা করব, ঠিক আছে? ধরো আমি 17% ধরলাম, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে, যদি এখানে 18% ধরলে সুবিধা হবে ক্যালকুলেশন, 17% ধরলে এটা 0 হয়ে যাবে। এদিকে 70-র সঙ্গে 20-র পার্থক্য কত? 3। ঠিক আছে, আমি ধরছি 17 দিয়ে শুরু করব, তাহলে 17 প্লাস 17-এর সঙ্গে 17-এর 0, 17-এর সঙ্গে 20-র কত? 3 ইন্টু 13, 3 ইন্টু 13 মানে হচ্ছে 39। তারপরে 17-এর সঙ্গে 19-এর পার্থক্য 2, 2 ইন্টু 5 10 বাই 7 আর 13 20 প্লাস 5 25, তাহলে 17 প্লাস 49/25। এই ক্যালকুলেশনটা করলে খুব ইজিলি করা যাবে। এবার এই ক্যালকুলেশনটা করা খুব একটা কঠিন কাজ নয়। 25 দিয়ে ভাগ থাকলে উপরে নিচে 4 দিয়ে গুণ করে দিতে হয়, তাহলে নিচে 100 হয়ে যাবে, আর উপরেরটা কত হয়ে যাবে? 50 4-এ হয়ে যায় 200, তাহলে 200 থেকে 4 কম মানে হচ্ছে কত? 196, তাহলে এটা হয়ে যাবে 1.96, তাহলে 17 প্লাস 1.96 মানে কত? 18.96। 25 দিয়ে যদি ভাগ করতে হয় সবসময় কি করবে? উপর নিচ 4 দিয়ে গুণ করে নেবে, তাহলে নিচটা হয়ে যায় 100, 100 মানে দুঘর আগে দশমিক বসিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন যদি অ্যাপ্রোচ করতে পারো খুব তাড়াতাড়ি হবে। দেখো প্রত্যেকে ক্লিয়ার হয়েছে যা যা বললাম এতক্ষণ? স্নিগ্ধা ঠিক আছে? উত্তম বোঝা যাচ্ছে তো? আচ্ছা, চলো নেক্সট অঙ্কে যাই তাহলে। ডেভিয়েশন ক্লিয়ার হয়েছে সবারই? শুভদীপ ঠিক আছে? আচ্ছা, আর কে আছে দেখি একবার। হ্যাঁ, আচ্ছা এই কজনই আছো তো। রাকেশ আছে, রাকেশ ঠিক আছে তো? ওকে, এবার দেখো সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ জিনিসটা কি? সাকসেসিভের বাংলা মানে হচ্ছে পরপর, ঠিক আছে? এবারে দেখো, ধরো তোমার স্যালারি 100 টাকা ছিল, এবার 20% প্রথমে বাড়লো 120 টাকা হলো, তারপরে ধরো 20, এরা কঠিন কঠিন ডেটাগুলো দেয় বড় ভগবান কোথাও। ধরো তোমার স্যালারি প্রথমে 100 ছিল, প্রথমে তোমার স্যালারি বাড়লো 20%, 120 হলো, এবার তোমার স্যালারি হয়তো 25% বাড়লো। 25% বাড়া মানে কি? এর একের চার, 120 একের চার মানে কত? 30, তাহলে 150 হয়ে গেল, ঠিক আছে? তাহলে তুমি একটা জিনিস দেখো, তোমার স্যালারি ছিল 100, এখন হয়ে গেল 150, তাহলে কত বেড়েছে? 50% বেড়েছে। কিন্তু তুমি যদি ভুল করে প্রথমে 20% বাড়লো আর পরে 25% বাড়লো, টোটাল 20 প্লাস 25 বের করে দাও যোগ করে, তাহলে কিন্তু মিলবে না এটা। তাহলে পরপর দুবার যখনই বাড়ছে তখনই আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হয়, কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%, এটা হচ্ছে সাকসেসিভের ফর্মুলা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো 20 প্লাস 25 প্লাস 20 ইন্টু 25 বাই 100, দেখো 20 দিয়ে কাটলাম 100-কে 5, 5 দিয়ে কাটলাম 25-কে 5, তাহলে দেখো 50% হয়ে গেল। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি বসাই, ডিরেক্ট আমরা ওভারঅল কত বেড়েছে সেটা হিসাব করতে পারি, এটাকেই বলা হচ্ছে সাকসেসিভ মেথড। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর আর একটা মেথড আছে, সেটা হচ্ছে রেশিও দিয়ে। এই মেথডটা খুব একটা ভালো নয়, ঠিক আছে? এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর একটু আগে যেটা শেখাচ্ছিলাম ওইটা দিয়ে করেছে, কিন্তু এটা কমপ্লিকেটেড, পয়েন্ট পয়েন্ট দিয়ে গুণ করা মুশকিল। 2 নম্বর যে মেথড সেটা হচ্ছে যে রেশিও মেথড। ধরো তোমার প্রথমে 20% বেড়েছে স্যালারি, তাহলে 20% মানে 1/5, 5 থেকে বেড়ে হয়েছে 6, আর 25% বেড়েছে মানে কত? 1/4, তার মানে 4 থেকে বেড়ে হয়েছে 5, তাহলে ওভারঅল কত বেড়েছে? 5 ইন্টু 5 কেটে গেল, 4:6 মানে 2:3। এবার 2:3 বেড়েছে মানে কি? 2 থেকে 3 হয়েছে মানে 1 বেড়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 1/2 ইন্টু 100% মানে 50% হলো। ক্লিয়ার? তাহলে সাকসেসিভে আমরা দুটো মেথড শিখলাম, একটা হচ্ছে এই রেশিও দিয়ে আর একটা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে। আর বাকি মেথডগুলো বলো। আচ্ছা, রেশিও মেথড আরেকবার বলবো। ধরো 20% তোমার প্রথমে স্যালারি বেড়েছে, 20% মানে কি? 1/5, তাই তো? তার মানে প্রথমে যদি স্যালারি 5 ছিল, 1 বেড়ে কত হলো? 6, এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল, তাহলে হলো 6। তারপরে দেখো 25% বেড়েছে, 25% বেড়েছে মানে কি? 25% মানে 1/4, প্রথমে স্যালারি যদি 4 ছিল এখন হলো 5। এবার দেখো রেশিওর এদিক ওদিক কাটা যায়, ঠিক আছে? এটাকে গুণ করা হচ্ছে, গুণ করা হচ্ছে, এই 5 আর 5 কেটে গেল, তাহলে এদিকে 4:6 মানে 2 দিয়ে কাটলে 2:3, তাহলে 2 থেকে 3 হচ্ছে মানে কত বাড়ছে? 1 বাড়ছে, তাহলে কত? 2 এ বাড়ছে 1 মানে 1/2 ইন্টু 100 মানে 50%, ঠিক আছে? দেখো সবারই ক্লিয়ার?
ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এই যে যে ফর্মুলাটা বললাম সেটাই এরা বলেছে এখানে। ওকে, এবারে দেখো এই তিনটের ক্ষেত্রে ফর্মুলাটা বলে দিই। যদিও ফর্মুলার থেকে দুবার পরপর এই ফর্মুলাটা ব্যবহার করলে বেশি সুবিধা হয়। এই ফর্মুলাটা যদি পরপর দুবার ব্যবহার করো, এই বড় ফর্মুলাটা মনে রাখার থেকে সুবিধা। যদি তিনবার, প্রথমে x% y% z% বাড়ছে, তাহলে একবারে যদি করতে চাও ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100 প্লাস এক্স ওয়াই জেড বাই 10,000। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা যদি একবারে করতে চাও। ঠিক আছে, কিন্তু এইটার থেকে রেশিও মেথডে করাটা বেটার। ঠিক আছে, এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ক্লিয়ার প্রত্যেকের? এইবারে দেখো কিছু বলেছে প্যাটার্ন। বলেছে, দেখো বলেছে এই পপুলেশন অর কস্ট অফ এ সার্টেন টাউন হচ্ছে যে আর্টিকেল ইজ টি অ্যানুয়াল ইনক্রিমেন্ট রেট আর পার্সেন্ট। তাহলে টি বছর পরে কত হবে? এটা দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। ঠিক আছে, যদি এটাই পপুলেশনের ক্ষেত্রে এই জিনিসটাই ব্যবহার করা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা। মানে প্রথমে এখন জনসংখ্যা ধরো 1,000, তো এবারে বললো যে তোমার 20% করে তিনবার বাড়ছে, তাহলে এইটাই সাকসেসিভ। কিন্তু মানে জনসংখ্যা যেটা নতুন হলো 1,200, তার উপর আবার 20% বাড়াতে হবে। তাহলে ফর্মুলা দিয়ে করলে এটাই, মানে এটাও এক ধরনের সাকসেসিভের ফর্মুলা। কিন্তু এখানে কি, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রেটটা থাকছে সেম। এই ফর্মুলাটা সাকসেসিভের। ঠিক আছে, এই ফর্মুলাটাই, এর আগে এক্স ওয়াই দিয়ে যে ফর্মুলাটা বললাম ওটাই হচ্ছে এটা। শুধুমাত্র কি, শুধুমাত্র এখানে কি হচ্ছে, রেটটা সেম থাকছে। আর এখানে যেটা এরপরে ক্যালকুলেশন পরে যেটা বেরোবে সেটা হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা কত পার্সেন্ট বেড়েছে সেটা নয়, জনসংখ্যা কত হবে। মানে 1,000 জনসংখ্যা আছে, 2 বছর ধরো 20% আর 20% করে বাড়লো। এটা দুরকম ভাবে করা যায় অঙ্কটা, দেখো। তাহলে 2 বছর 20, মানে দুরকম কি 4-5 রকম ভাবে করা যায়। প্রথম বছর 20% বাড়লো, দ্বিতীয় বছরও 20% করে বাড়ছে, বা 20% করে 2 বছর বাড়ছে। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? এক হতে পারে, আমি ফর্মুলাটা দিয়ে করলাম 1,000 প্লাস হচ্ছে যে 20/100 স্কোয়ার। আরেকটা জিনিস করতে পারি, 20% আর 20% যে সাকসেসিভ কত হয়, 44%। মানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100। তাহলে ডিরেক্ট এই 1,000-এর যদি 144% বের করে অ্যান্সার বেরিয়ে যাবে। 1,000-এ 144% কি হচ্ছে, বাড়ছে। তাহলে কত বাড়ছে, 440। মানে 1,000-এর 144% মানে কত, 1440 হয়ে যাবে অ্যান্সার। দেখো ক্লিয়ার? সবাই ধারণা করতে পারলে আমি কি বললাম? কম্পাউন্ড ইন্টারেস্টে এগুলোই আছে, এই জিনিসটাই কম্পাউন্ড ইন্টারেস্টে। ওখানে এইটাই হচ্ছে প্রিন্সিপাল, এইটাই হচ্ছে অ্যামাউন্ট, ওখানে জনসংখ্যার জায়গায় টাকা দিয়ে থাকবে জিনিসটা। ঠিক আছে, সেম কনসেপ্ট। দেখো ক্লিয়ার সবারই? স্ক্রিনতে বোঝা যাচ্ছে তো? বলো কোন জায়গায় অসুবিধা হলে বলো এখনই, রিভিশন আর হবে না কিন্তু। বলো বলো, বুঝতে পারলো না বলো। একে একে, হ্যাঁ 3বার করলে রেশিও দিয়ে করলে সুবিধা হবে। আচ্ছা, স্ক্রিনতে কি বলছিলে? অবশ্যই দেবো। এখন বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে আপনি বলো। সে ঠিক আছে, সে রেকর্ডিং, এখন কিছু অসুবিধা হলে এখনই কিন্তু বলবে, ঠিক আছে? ওকে, চলো। হুম হুম। আচ্ছা, এইবারে এইটাই দেখো জিনিসটা, এই যে এই জিনিসটা, এইটাই কম্পাউন্ড ইন্টারেস্ট একটা ফর্মুলা আছে, যদি রেট গুলো আলাদা আলাদা দেয়। ঠিক আছে, মানে ধরো আজকে কোন একটা শহরের জনসংখ্যা হচ্ছে 1,000। ঠিক আছে, আমি বললাম প্রথম বছরে 20% বাড়লো, আর দ্বিতীয় বছরে 30% বাড়লো, তাহলে জনসংখ্যা কত হবে, 1,000 ইন্টু 120/100 ইন্টু 130/100, তাই না? এটাই দেখো সেটাই, এটাতে ফাইনাল যেটা বেরোবে সেই জিনিসটা হচ্ছে, মানে তোমার কি জনসংখ্যাটা কত হবে। আর যদি কোশ্চেনটা বলে যে কত পার্সেন্ট বাড়লো, তখন আমরা সাকসেসিভ ব্যবহার করব। মানে বললো প্রথমে 20% বাড়লো, তারপর 30% বাড়লো, তাহলে ওভারঅল কত বাড়লো, কত পার্সেন্ট বাড়লো। তাহলে তখন আমরা কি করবো, এই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে অ্যান্সারটা কি জানতে চাইছে সেটার উপর নির্ভর হবে আমরা কোন অ্যাপ্রোচটা ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার সবারই এই জায়গাটা?
পার্সেন্টেজ গুলো যদি আলাদা আলাদা হয় তাহলে ফর্মুলাটা হবে এইটা। ঠিক আছে, এই যে 120/100 যদি কমে তাহলে ধরো 20% কমছে আর 30% কমছে, তাহলে কি হয়ে যাবে 100 ইন্টু 80/100 ইন্টু 70/100, কমলে মাইনাস। ঠিক আছে, আর একটা জায়গায় স্টুডেন্টদের ভুল হয়, সেটা হচ্ছে যে 2000 ধরো 8 সালে কত জনসংখ্যা ছিল, যে 2008 সালে ধরো বলে এরকম যে 2008 থেকে 2009 20% জনসংখ্যা বাড়লো, 2009 থেকে 2010-এ 30% বাড়লো, এইবার বেড়ে জনসংখ্যা হলো কত 1000, তাহলে 2008-এ কত ছিল। অনেকে যে ভুলটা করে এখানে 20% কমিয়ে দেয় 30% কমিয়ে দেয়, সেটা কিন্তু নয়, সেটার মানে একেবারেই সেটা নয়। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, 2008-এ এক্স ছিল, সেখান থেকে 20% বাড়লো মানে কত, এক্স ইন্টু 120/100 ইন্টু 130/100 মানে 1000, এইটাকে সলভ করতে হবে, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। কখনোই এটা মানে এটা নয় যে 1000 থেকে 20% আর 30% কমিয়ে দিলে আমি 2008-এরটা পাবো। এই জিনিসটা বোঝো তো সবাই? আচ্ছা, এবারে এই প্রপার্টিটাকে ইউজ করে গভর্নমেন্ট কিভাবে সাধারণ মানুষকে বোকা বানায় তার একটা এক্সাম্পল দেবো, অনেক সময় অনেক স্মার্ট লোকরাও বুঝতে পারে। দেখবে গভর্নমেন্ট ডেটাকে খুব সহজে ম্যানিপুলেট করা যায়। ঠিক আছে, তোমরা স্মার্ট, তোমরা আশা করি ফলস জিনিসটার মধ্যে পড়বে না। ধরো আমাদের ভারতের জিডিপি, এই জিনিসটা লক্ষ্য করবে, করোনার সময় জিডিপি আমাদের 20% পড়ে গিয়েছিল। ধরো আমাদেরকে ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 100 টাকা, ঠিক আছে, এবার যদি ইন্ডিয়ার জিডিপি 20% কমে যায় করোনার জন্য, তাহলে ইন্ডিয়ার এখন জিডিপি কত 80 হয়েছে। ঠিক আছে, এইবারে করোনা থেকে রিকভারি করে গেলাম, ঠিক আছে, 20% জিডিপি কমে গেছে। ঠিক আছে, এবার করোনা থেকে রিকভারি করলাম, দিয়ে আমাদের ইকোনমি আবার 100-তেই চলে এলো, 100 টাকা এখন জিডিপি। তাহলে দেখো 80 থেকে যখন 100 হচ্ছে, তো এটা কিন্তু 25% বাড়ছে। এবারে পেপারে হেডলাইন কি হবে, যে করোনাতে জিডিপি 20% কমলেও করোনার পরে মোদী সরকার 25% জিডিপি বাড়িয়ে ফেলেছে। কিন্তু ব্যাপারটা সেরকম নয়, যা ছিল আগেও এখনো তাই আছে। বুঝতে পারলে কিভাবে ডেটাকে ম্যানিপুলেট করা হয়? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটাতে তুমি জিজ্ঞেস করে 100টার মধ্যে 90 জন বুঝতেই পারবে না এই ব্যাপারটা কি। ঠিক আছে, অথচ যা ছিল আগে এখনো তাই আছে। কারণ কি, কারণ বেস লাইনটাও চেঞ্জ হয়ে গেছে। যখনই বেস লাইন চেঞ্জ হয়ে যাবে তার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা আমাদের নির্ণয় করতে হয়। অর্থাৎ 80 থেকে 100 মানে 20 বাড়লো, 20/80 ইন্টু 100%, তখন দেখবে 25% আসে। ঠিক আছে, নেক্সট চলো। এরপরে বলেছে দেখো কি, if the present population of a town is p and the population increase by or decrease by r%, r2% আর r3, এটাকে দেখো ফর্মুলার আকারে লিখেছে। ঠিক আছে, বর্তমান পপুলেশন p, যদি বাড়ে তাহলে প্লাস হবে আর যদি কমে মাইনাস হবে, রেট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, কিছুই না, আগেরটা যেটা বললাম সেটাকে একটু কায়দা করে ফর্মুলার আকারে লিখেছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, ইফ অ্যান অ্যামাউন্ট ইজ ইনক্রিজ বাই x% অ্যান্ড দেন ডিক্রিজ বাই x%, দেন পার্সেন্টেজ চেঞ্জ। এটা অনেক সময় আমাদের কনফিউশন হয় জানা না থাকলে, যে প্রথমে কোনো জিনিস স্যালারি 10% বাড়লো, তারপরে স্যালারি 10% কমে গেল। আপাত দৃষ্টিতে আমাদের দেখে মনে হয় যে স্যালারি কোনো চেঞ্জ হয় না, কিন্তু সেটা নয়, সেটা সাকসেসিভ করলে চেঞ্জ হয়ে যায়। আমাদের ওই ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এবারে বাড়লে প্লাস, কমলে মাইনাস। বাড়লো মানে 10%, কমলো মানে -10, প্লাসে মাইনাসে কি হয়ে গেল, -10 ইন্টু 10/100। তাহলে দেখো 10 - 10 0, আর 100/100 মানে 1, তাহলে -1% আমার কি হলো, স্যালারি কমলো। ঠিক আছে, এবারে দেখো এই ফর্মুলাটাই এই x²/100 কেন লিখে দিয়েছে, তার কারণ দেখো এই এক্স আর ওয়াই এটা মাইনাস হয়ে যায়, যখন একবার এক্স বাড়লো আর একবার এক্স কমলো তখন এটা মাইনাস হয়ে যায়, তাই এটা আর লেখার দরকার নেই। শুধুমাত্র এই ফ্যাক্টরটাই আমাদের কাজ করে, এই ফ্যাক্টরটাই আমাদের কাজ করে XY/100, ওই জন্য এইটুকুই লিখেছি XY/100। এবার ওয়াই আর এক্স এখানে সেম, তাহলে দাঁড়ালো জিনিসটা কি x²/100। ঠিক আছে, x% বাড়লো আর ওয়াই x% কমলো, তাহলে ওয়াই মানে এখানে কি, আর এটা সবসময় কমে, এটা সবসময় দেখো ডিক্রিজ হবে, কারণ এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, মানে যদি বলি যে 20% তোমার স্যালারি বাড়লো তারপরে 20% কমলো, মানে তুমি ডিরেক্ট অ্যান্সার কি করবে, মানে 4% কমলো। বোঝা গেছে সবারই? দেখো ক্লিয়ার কিনা বলো একটু।
আচ্ছা ঠিক আছে শুভদীপ। আচ্ছা, আর এই সাকসেসিভের ক্ষেত্রে একটা জিনিস, বাড়লে প্লাস কমলে মাইনাস, এবার সেই অনুযায়ী দেখো ফর্মুলাটা চেঞ্জ হবে, প্লাস মাইনাস। ঠিক আছে, মেন ফর্মুলা সব প্লাস দিয়ে মনে রাখবে, বাড়লে প্লাস বসাবে, কমলে মাইনাস বসাবে, এতগুলো কেস আলাদা করে মনে রাখার দরকার নেই। হ্যাঁ, সেই বুঝে প্লাস আর মাইনাস করবে, ব্যাস হয়ে গেল, আর কিছু চেঞ্জ করবে। হ্যাঁ হ্যাঁ, এবারে এটাকে যেমন ফর্মুলার আকারে করেছে, এটাকে ফর্মুলার আকারে করার দরকার নেই, রেশিও করে করলে বেটার হয়। মানে বলেছে ইফ দ্য ইনকাম, এই জিনিসটা পরীক্ষায় আসে, ইফ দ্য ইনকাম, ইউপিএসসি তো অনেকবার এই টাইপের কোশ্চেনটা আসে, যে ম্যান ইজ এ পার্সেন্ট মোর দেন অ্যানাদার ম্যান। তাহলে ধরো আমার ইনকাম তোমার থেকে 20% বেশি, তাহলে তোমার ইনকাম হচ্ছে আমার থেকে কত পার্সেন্ট কম। ঠিক আছে, এটাকে রেশিও দিয়ে করবে, সুবিধা হবে। 20% বেশি, ঠিক আছে, তার মানে কি 20% মানে আমার 5 থেকে হলো 6। ঠিক আছে, তো মানে এটা ধরো কার বলবো, হচ্ছে যে এক্স এর ধরো ইনকাম, এটা ধরো ওয়াই এর, এক্স এর থেকে ওয়াই এর ইনকাম 20% বেশি। ঠিক আছে, তাহলে এক্স এর ইনকাম ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম, ওয়াই এর থেকে যখন বলবে তখন 1/6 ইন্টু 100 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি হয়ে যাবে, তোমার 16.23%, উল্টা হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা ফর্মুলা মনে রাখার দরকার নেই, ফর্মুলা এগুলো ফালতু, তার থেকে রেশিও মেথডে করবে। অঙ্কটা বুঝতে পারলে, অঙ্কটা অনেকবার আসে। ঠিক আছে, ক্লিয়ার সবারই? ওকে চলো, আমি একটু স্পিডেই যাচ্ছি, ঠিক আছে, কারণ অনেকগুলো চ্যাপ্টার আছে। হুম, বলেছে ইফ দা, এই যে লেন্থ রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা সাকসেসিভে আরেক জায়গায় ব্যবহার করা যায় জিনিসটা, যখন কোনো কিছুর গুণফল আরেকটা কিছু হবে। মানে ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রে লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এরিয়া। এবার লেন্থ যদি ধরো 20% বাড়লো, আর প্রস্থ ব্রেথ যদি 30% বাড়ে, তাহলে এরিয়া কত পার্সেন্ট বাড়বে, এখানে আমরা সাকসেসিভ ইউজ করবো। ঠিক আছে, এই ফর্মুলাটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এই এই ফর্মুলাটা এখানে ইউজ করা যায়, দুটো সংখ্যার গুণফল যদি আরেকটা সংখ্যা হয়, দুটো বা তিনটে আর কি, তিনটে হলে পরপর 3 বার করতে হবে। ক্লিয়ার? কোথায় কোথায় ইউজ করবো? এক সেকেন্ড আমি একটু জল খাই। হ্যাঁ, নেক্সট দেখো কি বলেছে, রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজ বাই a%, দেন এরিয়া কত। আচ্ছা, একটা জিনিস দেখো, সার্কেলের এরিয়া মানে কি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। এবারে কি আর স্কোয়ার মানে আর ইন্টু আর, পাইটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে এরিয়া মানে সোজা কথা পাই ইন্টু আর, তাহলে দুটো সংখ্যার গুণফল হিসেবে কি হচ্ছে, এই এরিয়াটাকে লিখতে পারছি। তার মানে দেখো এটা সাকসেসিভ হয়েছে, এ প্লাস a/100। তার মানে যদি বলে কোনো সার্কেলের রেডিয়াস 10% ইনক্রিজ করছে, তাহলে এর ক্ষেত্রফল বা এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হবে। সিম্পলি সাকসেসিভের ফর্মুলা 10+10 প্লাস 10 × 10/100 মানে 21%। ক্লিয়ার? ঠিক আছে, চলো। আহ, এরপরে, এরপরেও এটাই, বাড়া কমা। ঠিক আছে, এটাকে স্কোয়ারের বলেছে, এটাতে সার্কেল ছিল, এটা স্কোয়ার বলেছে, একই ব্যাপার। ঠিক আছে, এরপরে দেখো বলেছে, আচ্ছা এরপরে বলেছে কিউবয়েড, কিউবয়েড মানে হচ্ছে তোমার ইট, যেটা আয়ত ঘনক বলা হয় বাংলাতে। এটা 3 ডাইমেনশনাল ফিগার, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। বলছে দৈর্ঘ্যটা a% বাড়ছে, প্রস্থটা b% বাড়ছে, আর উচ্চতার c% বাড়ছে। তাহলে এই তিনটে সাকসেসিভ করতে হবে, এটা হচ্ছে তিনটে সাকসেসিভের ফর্মুলা। ঠিক আছে, ক্লিয়ার? এবার তুমি পরপর দুবারও করতে পারো দুটোকে নিয়ে, বা রেশিও মেথডেও করতে পারো। ঠিক আছে, এবার এই একই জিনিস দেখো অন্যান্য ক্ষেত্রে, স্পিয়ারের ক্ষেত্রে, স্পিয়ার মানে কি, স্পিয়ার মানে হচ্ছে ফুটবল, 3 ডাইমেনশনাল, যেটা বাংলায় বলে গোলক। ঠিক আছে, তাহলে এটার দেখো এইটা হবে, এবার এইটা কি আগের ফর্মুলাটাকে এটাতে কনভার্ট করেছে, এটাতে এবিসি তিনটেই সমান, a+b+c ছিল, এবিসি সমান বলে 3a হয়ে গেছে, 3a² / 100 প্লাস a³ / 1000, ডিরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে ফর্মুলাতে লাগালে। বা
মনে হচ্ছে যে 3 বার যদি সাকসেসিভ করো তাহলে হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, দেখো এই অবধি সবাই বোঝা গেছে? ওকে। এরপরে এটা কি বলেছে? বলেছে if 20% of a certain amount is given to A and 25% of the remaining amount is given to B and the 50% of the remaining amount is given to C. ঠিক আছে, if 1,500 টাকা রিমেনিং অ্যামাউন্ট নাও হোয়াট ইজ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট। এটা রিমেনিং করে আসছে মানে উল্টো দিক থেকে এসছে আর কি। ঠিক আছে, তার মানে কিছুই না, তোমার টাকাটা ছিল প্রথমে এক্স, ঠিক আছে, এক্স এর মধ্যে রিমেনিং মানে কি 20, বলে যে 20% বলা হচ্ছে অফ এ সার্টেন অ্যামাউন্ট এ কে দিচ্ছে, তার মানে সেখানে কত বাকি থাকছে? 80% বাকি থাকছে। ধরে নাও প্রথমে টাকাটা এক্স ছিল, তাহলে 20% এ কে দিল, তাহলে কত থাকছে বাকি? 80%। এবারে বলেছে 25% অফ দ্য রিমেনিং, যেটা বাকি পড়ে আছে তার আবার 25%, তার মানে কত? সেটা 75% আবার পড়ে থাকছে। আর যেটা বাকি পড়ে আছে তার আবার 50% সি কে দিচ্ছে, তাহলে বাকি কত পড়ে থাকছে? 50/100। তাহলে এটা মানেই হচ্ছে কত? এটা মানেই 1,500। ঠিক আছে, এবারে এক্স সমান কত? দেখো এটাকে উল্টে দিয়েছে, এটাকে আলাদা ফর্মুলা করার কোনো মানে হয় না। ঠিক আছে, এটা নর্মাল কমন সেন্স থেকেই হয়ে যাবে অঙ্কটা। শুধুমাত্র এটা মনে রাখবে যে রিমেনিং বললে কিন্তু গুণ হয়ে হয়ে যাবে। যদি এই রিমেনিং কথাটা না বলে তাহলে কি হতো? যোগ হয়ে যেত। মানে ধরো কোনো একটা টাকা আছে, এ কে দিচ্ছি 25%, বি কে দিচ্ছি ধরো 30%, আর সি কে দিচ্ছি, এটা অত 50% হবে না, একটু কমাতে হবে, তাহলে 100% পেরিয়ে যাচ্ছে। সি কে ধরো 20% দিচ্ছি। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে? 25 + 30 হচ্ছে তোমার 55 + 20 75%। তাহলে 75% টাকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাকি পড়ে থাকছে 25%। তাহলে 25% মানে হয়ে যাবে এটা 1,500। এই রিমেনিং কথাগুলো যদি না বলতো তাহলে এইভাবে অঙ্কটা হতো কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? ওকে, চলো। এটাও একই টাইপের, ওই জিনিসটাকে উল্টেছে, এটা কমার ক্ষেত্রে, এটা বাড়ার ক্ষেত্রে দরকার নেই। হুম হুম। যেমন এইটা একটা খুব ফেমাস অঙ্ক, এই অঙ্কটা ফর্মুলা ছাড়াই করবো আর কি। বলেছে প্রাইস অফ এ সুগার রিডিউস বাই 20%, নাও এ পার্সন ক্যান বাই 500 গ্রাম মোর সুগার ফর 36। ঠিক আছে, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস? তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? ওকে, তাহলে দেখো সুগার 20% কি হচ্ছে? প্রাইসটা কমছে। 20% মানে কি 1/5, তাহলে 5 থেকে 1 কমলো 4 হলো। এটা কি? এটা হচ্ছে প্রাইস। তাহলে কনজামশন কি হবে? কনজামশন 4 থেকে বেড়ে কি হবে? 5 হবে। ওকে, তাহলে 1 ইউনিট কনজামশন বাড়ছে, তাহলে এই 1 ইউনিট মানেই কত? 500 গ্রাম। আগে কত ইউনিট কনজাম করছে? 4 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে 500 গ্রাম, তাহলে 4 ইউনিট আগে কনজামশন করতো, তাহলে 4 ইউনিট মানে কত? 2 কেজি। এইবারে 36 টাকায় পেতো 2 কেজির দাম, তাহলে 1 কেজির দাম কত? 36/2 18। ঠিক আছে, সব অঙ্ক ফর্মুলা দিয়ে না করাটাই বেটার, রেশিও মেথডটা অনেক বেটার। এই অঙ্কটা খুব আসে বলে আমি এটা করে দিলাম, অনেক পরীক্ষায় আসবে। দেখো আরেকবার বলবো, ওকে? দেখো বলেছে সুগারের দাম 20% কমছে, 20% মানে কি 1/5, তাহলে 5 ছিল 1 কমলো, কত হলো? 4 হলো। এটা হচ্ছে প্রাইসের রেশিও। তাহলে আমি যদি কনজামশনটা এখানে ফিক্স দেখো, 36 টাকা নিয়ে বাজার যেত, এখনো 36 টাকা নিয়েই বাজার যায়। ঠিক আছে, এই যে সরি কনজামশন বলছি, এক্সপেন্ডিচারটা ফিক্সড। এক্সপেন্ডিচার মানে হচ্ছে প্রাইস ইন্টু কনজামশন। এই একটা করালাম না একটু আগেই, মনে আছে তো? তাহলে হ্যাঁ, এক্সপেন্ডিচার যদি কনস্ট্যান্ট হয়, প্রাইসের রেশিও যা হবে কনজামশনের রেশিও তার উল্টোটা হবে। তাহলে প্রাইসের রেশিও 5:4, তার উল্টোটা কি হবে? 4:5। এটা হচ্ছে কনজামশন। ওকে, এইবারে দেখো তাহলে কনজামশন কত বাড়ছে? 4 থেকে 5 হচ্ছে, 1 ইউনিট বাড়ছে। ক্লিয়ার? এবার দেখো সেটাই তো বলেছে 500 গ্রাম বেশি চিনি কিনছে, তাহলে 1 ইউনিট মানেই 500 গ্রাম। তাহলে আগে কতটা ব্যবহার করতো? 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে কত? 500 × 4 2000 গ্রাম মানে 2 কেজি। তাহলে 2 কেজি চিনি পাওয়া যেত আগে 36 টাকায়, তাহলে 1 কেজি চিনির দাম কত? 36/2 18।
দেখো বোঝা গেল? স্নিগ্ধা ঠিক আছে? ওকে। নেক্সট দেখো এক্সামিনেশনের অঙ্ক, এটাও আছে। বলেছে in an examination A% candidate fail in maths, B% candidate fail in English, C% candidate fail in both subject, তাহলে কত পার্সেন্ট ওভারঅল পাস করলো? ঠিক আছে, আমি একটা ডেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরে নাও ম্যাথসে 20% ফেল করছে, আর ইংলিশে 30% ফেল করছে, আর বোথ সাবজেক্টে ধরো 10% ফেল করছে। ঠিক আছে, তাহলে ওভারঅল পাস কতজন করেছে? ঠিক আছে, তাহলে কি করব? তাহলে দেখো 30% ম্যাথসে ফেল করে, 20% ম্যাথসে ফেল করে, 30% ধরো ইংলিশে ফেল করে, আর 10% বোথ। তাহলে আমি দেখবো টোটাল কত ফেল। তাহলে টোটাল ফেল হবে 20 প্লাস 30 মাইনাস 10। কেন? কারণ ম্যাথ আর ইংলিশে দুটোতেই ফেল করছে, ওই ছেলেটাকে তো আমি দুবার কাউন্ট করে নিচ্ছি। ঠিক আছে, একজন ধরো ম্যাথসে যখন ফেল করছে সেখানেও কাউন্ট করছে ছেলেটাকে, আবার যখন ইংলিশে ফেল করছে সেখানেও কাউন্ট করছে, তাহলে ডবল কাউন্ট হয়ে যাচ্ছে। ওই জন্য ডবল কাউন্টকে এড়ানোর জন্য কি করতে হবে? আমাকে যেটা বোথ সাবজেক্টে যারা ফেল করেছে সেটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, ওই জন্য এটা মাইনাস হয়েছে। তাহলে আমি দেখছি টোটাল কত পার্সেন্ট ফেল করেছে, 40%। তাহলে ওভারঅল স্টুডেন্ট 100%, তাহলে 40% ফেল করলে পাস করে কত? 100 - 40, 60% কি করে বোথ সাবজেক্টে পাস করে। এটাও খুব বিখ্যাত অঙ্ক, 1 নম্বর অঙ্ক, পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো চলো নেক্সট অঙ্কটাও দেখো, এটা ইম্পর্টেন্ট। বলেছে ইন অ্যান এক্সামিনেশন পাসিং মার্ক আর 35%, ওকে, এ পার্সন গট 80 মার্ক অ্যান্ড ফেল বাই 25 মার্ক, ফাইন্ড দ্য টোটাল মার্কস। ঠিক আছে, তাহলে কিছুই না, তোমার 80 পেয়েছে, 25 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি আর 25 নম্বর যদি বেশি পেতো সে পাস মার্ক পেতো। তাহলে 80 + 25 মানে হচ্ছে কত? 105। 105টাই হচ্ছে পাস মার্ক। তাহলে 35% মানেই হচ্ছে কত? 105। তাহলে 100% মানে কত? ফালতু ফর্মুলা ইউজ করার কোনো দরকার নেই, তাহলে হয়ে যাবে 300। ঠিক আছে, ক্লিয়ার সবারই? চলো নেক্সট চলে যাই। দেখো এটাও দেখো ডেভিয়েশন দিয়ে করা যাবে। বলেছে ইন অ্যান এক্সামিনেশন বি বয় অ্যান্ড জি গার্ল আর পার্টিসিপেটেড X% অফ বয়, Y% গার্ল পাস দ্য এক্সামিনেশন, তাহলে ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে? এই অঙ্কটা আমি তোমাদেরকে করতে দিচ্ছি, আমি একটা অঙ্ক বানিয়ে দিচ্ছি। ধরে নাও কোনো একটা স্কুলে 600 জন ছেলে আছে, 400 জন মেয়ে আছে। ছেলেদের মধ্যে 20% পাস করছে, এটা বয়, আর মেয়েদের মধ্যে 30% পাস করে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করে? করে ফেলো। কত? কত কত? হ্যাঁ, 14 তো হবেই না, অ্যান্সারটা সবসময় 20 আর 30-এর মাঝে হবে। এই সেন্সগুলো একটু ডেভেলপ করবে, তাহলে পরীক্ষার সময় ক্যালকুলেশন যদি বাই চান্স ভুল হয়ে যায় ধরতে পারবে। দেখো কি করলাম, এখানে তো আমরা নর্মালি করতে পারি, অঙ্কটা ডেটাটা এতটা সহজ হয়ে গেছে নিজে দিয়েছি বলে। কিন্তু কমপ্লিকেটেড থাকলে আমরা ডেভিয়েশন দিয়ে করতে পারি। দেখো 600 আর 400 মানে কত তোমার? এদিকে 6:4 বলতে পারি। ঠিক আছে, এটা 20%, এটা 30%। তাহলে আমি ধরে নিচ্ছি ওভারঅল 20%, প্লাস 20-র সঙ্গে 20 ডেভিয়েশন 0, 20 থেকে 30 ডেভিয়েশন 10, ইন্টু 4, ওয়েটেজটা 4,
আর 10+6, এই সরি 6+4 10, 6+4 10, 10 10 কাটলো 24%। এইভাবে করতে পারি ইজিলি। অ্যালিগেশনের এটা উল্টো প্রসেসটা লাগাতে হবে। ঠিক আছে, অ্যালিগেশনের উল্টোটা লাগাতে হবে। হ্যাঁ, সেটাতে কোনো সমস্যা কিছু নেই। কিন্তু সমস্যা হয়ে যাবে ডেটাটা এখন উল্টো পাল্টা থাকবে। ধরো ডেটাটা এরকম আছে যে এটা এমন একটা ধরো, আহ, এটা ধরো 135 এরকম টাইপের, আবার এর ধরো এটাকে ধরে দিয়েছে ধরো 0 270। ঠিক আছে, তাহলে এবার তুমি কি করবে, এটাকে রেশিও করে নিলে সুবিধা হবে এইভাবে। এই প্রসেসে করলে এটা দেখো 135-এর এটা ডবল। ঠিক আছে, তাহলে 1:2। তারপরে তুমি ক্যালকুলেশন করতে পারবে সহজে। কিন্তু মানে এটাতে যে কোনো ভাবেই করা যাবে, 620% আর 430% করে যোগ টোগ করে আরামসে করা যাবে। ক্লিয়ার, কি বলতে চাইছি বোঝা গেল তো? এটাতে ডেভিয়েশনটাকে ইউজ করলাম। স্নিগ্ধা বোঝা গেল? ওকে। চলো নেক্সট। এবার কিছু মিসলেনিয়াস টাইপের কোশ্চেন দিয়েছে। এটা যেমন আসে পরীক্ষায়। ঠিক আছে, বলেছে টু নাম্বার আর রেসপেক্টিভলি X% অ্যান্ড Y% লেস দ্যান এ থার্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বারটা হচ্ছে যে সেকেন্ড নাম্বারে কত পার্সেন্ট। ঠিক আছে, আমি অঙ্কটা তৈরি করে দিচ্ছি। ধরো বললো যে কোনো একটা সংখ্যা প্রথম নাম্বারের থেকে 20%, হচ্ছে যে থার্ড নাম্বারের থেকে প্রথম সংখ্যাটা এটা 20%, এক্সটাকে 20% ধরো আর ওয়াইটাকে 30% ধরো। এই অঙ্কটা করো তো। এই ফর্মুলা ব্যবহার না করে বলো, ফর্মুলা মনে থাকবে না, নর্মালি করো। হ্যাঁ, ঠিক বলেছো। বাকিরা হয়নি। দেখো, কিছুই না, থার্ড নাম্বারটাকে 100 ধরে নেবে। তাহলে প্রথম নাম্বারটা কত, 80, আর সেকেন্ড নাম্বারটা 70। এবার কি জানতে চাইছে কোশ্চেনে, ফার্স্ট নাম্বার অ্যাজ এ পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট। তাহলে 80/70 ইন্টু 100। তাহলে সোজা কথা কি, 8/7। 8/7 মানে ফ্র্যাকশনটাকে দেখো, আমি দেখলেই বুঝতে পারি 8-এর 7 মানে কত, 1+1-এর 7। এক মানে হচ্ছে 100%, আর 1-এর 7 মানে কত, 14 পূর্ণ 2-এর 7%। তাহলে 114 পূর্ণ 2-এর 7%। এই জন্য পার্সেন্টাইল ফ্র্যাকশন করানো হয়েছে। এবার যদি এটাকে বলতো কত পার্সেন্ট গ্রেটার, তাহলে কিন্তু কি হতো, গ্রেটার শব্দটা যদি থাকতো তাহলে অ্যান্সার শুধুমাত্র 14 পূর্ণ 2-এর 7 হতো। এখানে কোশ্চেনটা গ্রেটার বা লেস কিছু বলেনি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে সবসময়। তোমাদের অপশনে কিন্তু 14 পূর্ণ 2-এর 7ও থাকবে। ঠিক আছে, ক্লিয়ার সবারই? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো আর একটু ভালো অঙ্ক দিই। হ্যাঁ, এটা, এই অঙ্কটা করো, এই অঙ্কটা করো, দেখি কে করতে পারে।
হয়েছে কাউরির? বলো কত হয়েছে। দেখো বলি, বলেছে দেখো, কি বলেছে, 24,000 পর্যন্ত সে 12.5% ইয়ে দেয় কমিশন, আর 24,000-এর বেশি হলে 8.33% কমিশন দেয়। এবারে 24,000-এ তার কমিশন হয়েছে কত তাহলে, এর হচ্ছে 12.5% মানে কি 1,08,000 টাকা। ঠিক আছে, এবার 8.5% যদি পুরোটার উপর কমিশন পেত, ঠিক আছে, তাহলে সে কত কমিশন পেত, 2,000 টাকা। আমি ধরছি পুরোটাই যদি এইটা 8.33% পেত, তাহলে 8.33% মানে কত, 1/12, এটা মানে 1/8, তাই তো, তাহলে 2,000 টাকা কমিশন পেত। তাহলে কোম্পানি এখানে হচ্ছে যে ইন দিস কেস হচ্ছে যে কোম্পানি গেট কত, বলেছে 1,000 টাকা বেশি। ওকে, তাহলে তোমার 65,000 প্লাস 1,000 66,000 টাকা হতো। ঠিক আছে, তাহলে এবারে কি করে দিয়েছে, তাহলে এই এই 1,000 টাকা বেশি যদি সে পুরোটার উপরে এটা পেত, ঠিক আছে, এই 12.5% পেত পুরোটার উপর, তাহলে 1,000 টাকা আর এক্সট্রা পেত যা হতো তার থেকে। ঠিক আছে, তাহলে এবারে কি, এবারে তোমার তাহলে এটা হচ্ছে 66,000 হয়ে গেছে। ঠিক আছে, সরি 66,000 নয়, হ্যাঁ 66,000। এবারে 8.13% মানে 1/12, তার মানে 12-র মধ্যে একটা কমিশন দিচ্ছে, তাহলে কমিশন কত, 11 ইউনিট। ঠিক আছে, কোম্পানি যাচ্ছে 11 ইউনিট, এক কমিশন দিয়ে দিচ্ছে সেলসম্যানকে, তাহলে 11 ইউনিট মানেই হচ্ছে 66,000 টাকা, তাহলে 12 ইউনিট মানে কত টোটাল সেলটা। ঠিক আছে, হ্যাঁ এখানে এরা কি করছে, এখানে দেখো বলেছে কোশ্চেনটা আরেকবার পড়ো। বলেছে একজন এজেন্ট 12.5% কমিশন পাচ্ছে 24,000 টাকা পর্যন্ত সেলসে, আর 8.13% কমিশন পাচ্ছে অন সেল মোর দেন ইট। ঠিক আছে, এবারে এর থেকে যদি বেশি সেল হয়ে যায় তাহলে কিন্তু 8.13% সে কমিশন পাচ্ছে। ঠিক আছে, এবারে বলেছে 65,000 টাকা কোম্পানিকে সে দিচ্ছে আফটার ডিডাক্টিং হিজ কমিশন, মানে নিজের টাকাটা নিয়ে নিয়ে বাকি টাকা 65,000 টাকা সে কোম্পানিকে দিচ্ছে, তাহলে টোটাল কত টাকা সেলস হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, যদি দেখো যে 24,000 টাকা পর্যন্ত, 24,000-এর বেশি হয়ে গেলে তো সে কত পাবে কমিশন, 2,000 টাকা তো, তাই তো, তাহলে আর যদি 24,000 টাকার মানে হয় তাহলে ততক্ষণ পর্যন্ত কত 3,000 টাকা পাচ্ছে, তাই তো। তাহলে একটা জিনিস দেখো, ধরো সে এমনিতে 24,000-এর তো বেশি সেলস হয়েছে, সেলস তো 24-এর বেশি হয়েছে, তাহলে 65,000 টোটাল যখন কোম্পানিকে দিচ্ছে তার মানে সেলস নিশ্চয়ই 24-এর বেশি হচ্ছে, তার মানে 24 আর যদি এই প্রথম 24-এ সে কত পার্সেন্ট ইয়ে পাচ্ছে, সে হচ্ছে যে এক্সট্রা 1,000 টাকা পাচ্ছে না, তার কারণ কি 12.5% পর্যন্ত পাচ্ছে সে, তার মানে এই ডিফারেন্সটা কত 1,000 টাকা, তাই তো, তাই না। এইবারে এই 1,000 টাকা যদি যদি আমি ধরে নিই, যদি সে পুরোটার উপর 8.5% দেয় কোম্পানিকে কমিশন, পুরোটা, এই 12.5% 12.5% কোনো নেই, পুরোটার উপর 8.33% দেয়, তাহলে কি হচ্ছে, তাহলে এইটার সঙ্গে আরো 1,000 টাকা যোগ করতে হবে না, কারণ 1,000 টাকা তো কম ধরা হয়ে যাচ্ছে এখানে, এই এখানে 1,000 টাকা তো সে বেশি পাওয়ার কথা, তাই না, ওই জন্য 1,000 টাকা যোগ করে দিচ্ছে। বুঝতে পারলেন, এই অঙ্কটা একটু কঠিন হয়ে গেছে, ঘুরিয়ে বলা আছে বলে। আর একটা অঙ্ক দ্বারা এর পরের অঙ্কটা, হুম, এই পরের অঙ্কটা দেখো তো, এই পরের অঙ্কটা একটু সোজা দিক থেকে বলেছে, এটা উল্টো দিক থেকে বলেছে, ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এই এই অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই অঙ্কটা আগে বলো। হ্যাঁ এই টাইমেই হবে, দেখি যতক্ষণ পারবো করাবো, যতক্ষণ তোমরা ধৈর্য আছে, আমিও যতক্ষণ পারবো। দেখো এই অঙ্কটা দেখো এবারে, এই অঙ্কটা কি বলেছে, ডিরেক্ট করা আছে। 20,000 পর্যন্ত 9%, 20,000 বেশি হলে কত পার্সেন্ট, 1% বেশি, 10% হচ্ছে সে পাচ্ছে। ঠিক আছে, তাহলে সে যদি 20,000 টাকার উপরও এই পর্যন্ত সে 10%ই পেত, তাহলে কি তার 200 টাকা কি এক্সট্রা হয়ে যেত না? সে তো পাইনি, আমি ধরছি পুরোটাই 10%, আমি ধরছি আমার নিজের খুশি, কিন্তু সেটা তো হয়নি। তাহলে এই 200 টাকাটা আমি এক্সট্রা ধরে নিয়েছি, এই 200 টাকাটা এইটা থেকে আমাকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাই বলা হচ্ছে। সেটা তো কোম্পানি নিচ্ছে না। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? এটা উল্টো হচ্ছে, দেখো আমি একটা কথা বলি। কমিশনের ক্ষেত্রে কি হয়, ধরো তুমি একটা কোম্পানির সেলসম্যান, তুমি কি করছো, তুমি একটা 100 টাকা যদি জিনিস বিক্রি করা হয়, তাহলে তুমি 10% কমিশন, মানে তুমি 10 টাকা রাখবে, কোম্পানিকে 90 টাকা দেবে, তাই তো? এটাই হয়, এখানেও সেটাই হচ্ছে। 20,000 পর্যন্ত জিনিস বিক্রি করলে তার 9% লোকটা পেয়ে যাচ্ছে। আমি বলছি ধরো লোকটা 10% যদি পেয়ে যায়, আমি বলছি ধরো, তাহলে কি হবে, পুরোটাই 10% হচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে এটাতে ক্ষতিটা কি হবে, লোকটা কিছু টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছে না, 9%-এর জায়গায় 10% পাচ্ছে, কত 1% এক্সট্রা পাচ্ছে তো, তাই তো? এবারে 20,000 1% মানে কত, 200 টাকা, তার মানে লোকটা 200 টাকা এক্সট্রা পাচ্ছে, কিন্তু এই 200 টাকাটা কি হবে, কোম্পানি পাওয়ার কথা, তাই না? তার জন্য 200 টাকা মাইনাস করে দিচ্ছি। বুঝতে পারলে? তাহলে 63,200 থেকে 200টা বিয়োগ করে দিলাম। এবারে এটা কোম্পানি পাচ্ছে, কোম্পানি কত পায়, 9 ইউনিট, 10% আমি ধরেছিলাম, তাহলে 9 ইউনিট মানে 63,000, তাহলে 10 ইউনিট মানে কত, 70,000। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পেরেছো এবার। চলো নেক্সট কনসেপ্টে যাচ্ছি, ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, হুম, এই জায়গাটা একটু বলে দিই। ধরো এটা এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, দুটোর ক্ষেত্রে পাস ফেলের অঙ্কগুলো আমরা এটাতে করি। ঠিক আছে, এই যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ইউনিয়ন মানে পুরো জায়গাটাকে বোঝায়। ঠিক আছে, ইন্টারসেকশন মানে কোনটাকে বোঝায়, ইন্টারসেকশন মানে মাঝের টুকুকে বোঝায়, এইটা এটা ইন্টারসেকশনের সাইন। ঠিক আছে, সেট থিওরি তোমরা সায়েন্সে সবাই পড়েছো। এটা হচ্ছে ইউনিয়নের সাইন। দেখো পাস ফেলের অঙ্কটাতে এই প্রপার্টিটাই ব্যবহার করা হয়েছিল। বলেছিলাম ম্যাথে ফেল করে 20%, তাহলে এন অফ এ 20, এন অফ বি ইংলিশে ফেল করে 30%, আর দুটোতে ফেল করে 10%, তাহলে 20 + 30 - 10 করা হয়েছিল না? তাহলে আমি টোটাল ফেলটা পেয়ে যাচ্ছিলাম, তাই না? তাই এই জিনিসটাই হচ্ছে সেই টোটাল ফেল বের করার প্রপার্টিটা। ঠিক আছে, তিনটের ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু মানে রিমাইন্ড করে রাখবে। ঠিক আছে, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস দুটো গুলো, এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে তিনটের ক্ষেত্রে, যদি তিনটে সাবজেক্ট দিয়ে দেয় কখনো, তাহলে এই ফর্মুলাটা দিয়ে করতে হবে। ঠিক আছে,
চলো নেক্সট আমরা প্রফিট অ্যান্ড লস করবো, হয়ে গেছে পার্সেন্টেজ। আমি তো ভেবেছিলাম পুরো অ্যারিথমেটিক দুদিনে শেষ করে দেবো, তাও কঠিন কাজ আছে। দেখো, কস্ট প্রাইস মানে কি, আমরা কোনো যে দামে কোনো জিনিস কিনি। সেলিং প্রাইস মানে যে দামে বিক্রি করি। মার্ক প্রাইস কোনটা, দোকানদার কোনো একটা জিনিস কিনে, ঠিক আছে, ধরো 800 টাকায় কিনলো, এবারে ওটার উপর একটা স্টিকার চিপকে দেয় যে 1200 টাকার দাম জিনিসটা, সেটাকেই বলা হচ্ছে মার্ক প্রাইস বা এমআরপি বা লিস্ট প্রাইস বা লেভেল প্রাইস, অনেকগুলো নাম আছে, ঠিক আছে। এর প্রফিট মানে কি, প্রফিট মানে হচ্ছে তোমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রফিট পার্সেন্টেজ মানে কি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%। অঙ্কে কিছু বলা না থাকলে আমরা প্রফিট বা লস সবসময় কস্ট প্রাইসের রেসপেক্টে বের করব পার্সেন্টেজ, ঠিক আছে। লস মানে কি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। লস পার্সেন্টেজ মানে কি, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%। লস পার্সেন্টেজ মানে লস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস, যদি না অঙ্কে কিছু মেনশন করা থাকে, মেনশন থাকলে হবে। ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, আমাদের মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যে দামে স্টিকার চেপকানো আছে, তুমি দরদাম করলে, যে কিছুটা ছাড় দিল, সেটাই ছাড় মানে কি, ছাড় মানে হচ্ছে আমাদের মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, এটা মানেই হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে কি, ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইস বা এমআরপির উপরে দেওয়া হয়, ঠিক আছে। ইট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন মার্ক প্রাইস, এটা সবসময় খেয়াল রাখবে। ডিসকাউন্ট কিন্তু কখনোই কস্ট প্রাইসের উপর দেওয়া হয় না, ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপর দেওয়া হয়, ঠিক আছে। এবারে দেখো কিছু বেসিক অঙ্ক দিয়েছে। যদি কস্ট প্রাইস 250 হয়, সেলিং প্রাইস 290 হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত বের করতে পারবে। প্রফিট হচ্ছে 40 টাকা, 40/250 ইন্টু 100%, ঠিক আছে। খুব সিম্পল, পার্সেন্টেজ যদি বের করতে হয়, ক্লিয়ার। লস একইভাবে বের করতে পারবে, রেশিও দিয়ে দেওয়াও একই ব্যাপার, ঠিক আছে। আরেকটা জিনিসও করতে পারো, এই রেশিও মেথডে পুরোটাকে ক্যালকুলেশনটাকে কম করতে পারো। এই যে 250 এবং 290, এটাকে কি করতে পারো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা কত, 25:29, তাহলে প্রফিটটা কত, 4 ইউনিট, তাহলে 4/25 ইন্টু 100%। ডেটাগুলো একটু ছোট হয়ে গেল, দেখতে ভালো লাগছে, ঠিক আছে, বা তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যাবে। এটার থেকে তো এটা তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যাবে মুখে মুখে, তাহলে মুখে মুখে করতে চাইলে রেশিওতেও ভাবতে পারো জিনিসটাকে, একই ব্যাপার। দেখো, ক্লিয়ার সবারই, স্নিগ্ধা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। এবার কি মার্কআপ, মার্কআপ মানে কি, মার্কআপ মানে দোকানদার চালাক আমাদের থেকে, ঠিক আছে, জানে যে আমরা গিয়ে কি করব, দোকানে দরদাম করব। 800 টাকার একটা জিনিস কিনলো, দোকানদার জানে যে এসে দরদাম করবে, জিনিসটার উপর একটা স্টিকার চিপকে দিই যেটার দাম 1200 টাকা করে দিল। এই যে দামটা বাড়ালো কস্ট প্রাইস থেকে, এটাকে বলা হচ্ছে মার্কআপ। তাহলে মার্কআপ মানে কি, মার্কআপ মানে হচ্ছে মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে। মার্কআপ মানে হচ্ছে মার্ক প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে। মার্কআপ পার্সেন্টেজ মানে কি, মার্কআপ বাই কস্ট প্রাইস ইন্টু 100%। কত পার্সেন্ট দাম বাড়িয়েছে, দেখো 800 থেকে 1200 মানে 400 টাকা দাম বাড়িয়েছে। পার্সেন্টেজ মানে কত, 50%, 400/800 ইন্টু 100%। এই যে পার্সেন্টেজটা, এটাই বলা হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ, ঠিক আছে। এইবারে কি হবে, এটা হয়ে গেল মার্কআপ। নেক্সট দেখো, এবারে সাকসেসিভ তোমার, হুম বলছি দু একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পল দেখ, বলেছে A sells an article B to 20% profit, B sells to C at 25% profit, and C paid 2 to 5. Then what is the cost price of A? Cost price of A টাকে আমি x ধরে নেব, তাহলে x ইন্টু, এইসব ফর্মুলার দরকার নেই, কি করব, x ইন্টু 20% প্রফিট করছে, তাহলে 120/100। এটা 25% প্রফিট করছে, তাহলে 125/100। এটা মানেই হচ্ছে 225। এখান থেকে আমি x এর ভ্যালু বের করব, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, কিন্তু আসে অনেক সময়। হুম, হুম। হ্যাঁ, এরপরে দেখো, এটা অনেক সময় বলে এরকম অঙ্কটা, যে ইফ কস্ট প্রাইস অফ এস আর্টিকেল ইকুয়াল টু সেলিং প্রাইস অফ ওয়াই আর্টিকেল, তাহলে তোমার কি, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে বললো কস্ট প্রাইস অফ 25 আর্টিকেল, ঠিক আছে, ইকুয়াল টু সেলিং প্রাইস অফ তোমার 20 আর্টিকেল। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের কি করতে হবে,
রেশিও করতে পারি। তাহলে কস্ট প্রাইস বা সেলিং প্রাইস মানে কত? 20/25 মানে 4/5। তাহলে 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, 5 টাকা সেলিং প্রাইস, তাহলে প্রফিট 1 ইউনিট। তাহলে 1/4 মানে 25% হচ্ছে প্রফিট। ঠিক আছে, এই অঙ্কটা অনেক সময় আসে। ঠিক আছে, আচ্ছা, বলেছে 25টা আর্টিকেলের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে 25টা আর্টিকেলের কস্ট প্রাইস 25 ইন্টু সিপি ইকুয়াল টু 20টা আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস মানে কত? 20/25। এটা তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে গেল 4/5। তাহলে কস্ট প্রাইস 4 টাকা হলে সেলিং প্রাইস 5 টাকা, তাহলে প্রফিট মানে কত? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস 1 টাকা। প্রফিট পার্সেন্টেজ মানে কি? প্রফিট পার্সেন্টেজ মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100%, মানে 1/4 ইন্টু 100%, মানে কত? 25%। হয়েছে? ঠিক আছে, সহজ অঙ্ক, কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। এই অঙ্কটা, এটাও খুব একটা ভালো অঙ্ক। এই অঙ্কটা করো, ফর্মুলা দেখার দরকার নেই, তোমরা নিজেরা করো। দেখো, একবার ট্রাই করো, তারপরে আমি বলছি। এটাও অনেক সময় আসে। দেখো কি করে করবো এই অঙ্ক। বলেছে on selling 12 article the profit earned is equal to selling of 4 article। ঠিক আছে, তাহলে ফাইন প্রফিট পার্সেন্টেজ। আমি ধরে নেব একটা আর্টিকেলের সেলিং প্রাইস 1 টাকা, তাহলে 12টা আর্টিকেলের সেলিং প্রাইস কত? 12 টাকা। আর প্রফিট যেটা আর্ন করছে সেটা 4টে আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে সমান। তাহলে এই 12টা হচ্ছে সেলিং প্রাইস আমার। ঠিক আছে, এটা এসপি। আর প্রফিটটা কত? প্রফিটটা হচ্ছে 4টে আর্টিকেলের সেলিং প্রাইসের সঙ্গে সমান। তাহলে প্রফিট হচ্ছে 4 টাকা, এটা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে? আমাকে কস্ট প্রাইস বের করতে হবে। তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস মানে হচ্ছে 8 টাকা। 12 মাইনাস 4 8। তাহলে এবারে প্রফিট পার্সেন্টেজ মানে কত? প্রফিট পার্সেন্ট মানে 4/8 ইন্টু 100%, মানে 50%। দেখো খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলে সবাই? ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, তিনেরটা। বলেছে, এটাও ফেমাস অঙ্ক। বলেছে দুটো সিমিলার জিনিস, একটা X% লস করছে আর একটা X% গেন করছে। ঠিক আছে, তাহলে এবারে তার ওভারঅল হচ্ছে যে লসটা কত। ঠিক আছে, এখানে একটা বলা উচিত ছিল দুটো সেলিং প্রাইসটা সমান। ঠিক আছে, এটা এখানে বলা নেই। সেল টু সিমিলার অবজেক্ট ওয়ান এট লস অফ X% ওদের গেনার দেন অলওয়েজ ইকুয়াল। এটা সেলিং প্রাইসটাকে সেম হতে হবে, নাহলে অঙ্কটা হবে না। ঠিক আছে, তাহলে ওভারঅল লস হচ্ছে X² বাই 100%। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। If a man sell two similar object, one at a loss of 19%, another at a gain of 19%, then what is the overall gain or loss percentage? ঠিক আছে, তার মানে কি হবে? 19² বাই 100% লস। 19² মানে কত? 361, মানে 3.61% লস হবে। কিন্তু শুধু একটা জিনিস খেয়াল রাখবে, এই অঙ্কটা তোমার সেলিং প্রাইসটাকে সেম হতে হয়। ঠিক আছে, সিমিলার অবজেক্ট বলে কথাটা ঠিক মানে হয় না।
যদি কস্ট প্রাইসটা সেম হয়ে যায়, সিমিলার অবজেক্ট মানে কেউ কস্ট প্রাইস সেম ভাবতে পারে, তাহলে কিন্তু কোনো প্রফিটও হবে না, কোনো লসও হবে না। ঠিক আছে, এই অঙ্কটা ভ্যালিড একমাত্র সেলিং প্রাইস যদি সেম হয় তাহলে। বোঝা গেছে সবাই? চলো নেক্সট। এটাতে এটাতে হ্যাঁ বলো। হ্যাঁ সাকসেসিভই ভাবতে পারো এখানে, কিন্তু কন্ডিশন অ্যাকচুয়ালি সেলিং প্রাইসটাকে সেম হতে হবে আর কি, নাহলে কিন্তু হবে না। এরপরে দেখো ডিসঅনেস্ট শপকিপার, এটা থেকে অঙ্ক আসে পরীক্ষায় খুবই। এই যে a dishonest shopkeeper sell is good at cost price but use false weight, then is profit. প্রফিট পার্সেন্টেজে হবে কি, এটা রেশিও দিয়েও করতে পারে, ফর্মুলা দিয়েও করতে পারে। টু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই ফলস ওয়েট ইন্টু 100%। ঠিক আছে, রেশিও দিয়ে করাই যদি ও বেটার, তার কারণ এর সঙ্গে অনেক সময় কি হয়ে যায়, এর সঙ্গে তার উপর আবার প্রফিট পার্সেন্টেজ অ্যাড হয়, তখন মুশকিল হয় ফর্মুলা দিয়ে করা। ঠিক আছে, দেখো ধরো এরকম অঙ্কটা দিল যে এই একটা অঙ্ক বলেছে ডিসঅনেস্ট শপকিপার বলেছে কোন একটা জিনিস তার কস্ট প্রাইসেই বিক্রি করছে, কিন্তু 750 গ্রামের ওয়েট ইউজ করছে 1000 গ্রামের জায়গায়, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে দেখো কি করতে হবে, আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা দেখো কি হবে বলতো, 750:1000, এইভাবে ভাবলে সুবিধা হবে। তার মানে এটা 25 দিয়ে কাটাকুটি করলে কত, 3:4। তাহলে প্রফিটটা কত, প্রফিটটা হচ্ছে 1 ইউনিট, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, 1/3 ইন্টু 100, মানে 33.13%। ঠিক আছে, ক্লিয়ার? যেমন এই অঙ্কগুলো কি এখানে এটা ফর্মুলা দিয়ে করেছে, কিন্তু এগুলো আমরা রেশিও দিয়ে করলে সুবিধা হবে। বলেছে একজন ভেন্ডার তার সেল করছে 13% লসে। ঠিক আছে, এবার 13% লসে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিওটা কত হবে বলতো? কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে 13% লস মানে সেলিং প্রাইস কত হবে, 87, তাই তো? এবারে 150 গ্রামের জায়গায় হচ্ছে যে সে বাট ইউজ 150 গ্রাম ইনস্টেড অফ 200 গ্রাম, তাহলে 150 আর 200 কত রেশিওটা এটা বলো, মানে হচ্ছে তোমার 15:20, তাই তো? তার মানে হচ্ছে তোমার 3:4, তাই তো? ওকে, তাহলে কি হবে, ঠিক আছে? তাহলে এবারে এটাকে কাটাকুটি করব, কাটাকুটি করলে হচ্ছে 25, তাহলে দেখো 75:87। ওকে, তার মানে কত হচ্ছে, 12%, সরি 12, এক সেকেন্ড। 12 হচ্ছে প্রফিটটা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত, কস্ট প্রাইস যদি 75 হয় তাহলে 12, তাহলে 12/75 ইন্টু 100%। ওকে, তাহলে দেখো 16 চলে আসবে, 25/3, 25/4, 3/4 মানে 16%। এই অঙ্কগুলো আমরা রেশিও মেথডে করব। একবার যদি লস হচ্ছে বলা আছে, আবার তার সঙ্গে তোমার কি হচ্ছে, এবারে এখানে কিন্তু প্রফিট হচ্ছে, কারণ কস্ট প্রাইসটা কম, সেলিং প্রাইসটা বেশি। দোকানদার লসটাকে কভার করার জন্য কি কম মাল দিতে শুরু করেছে। ঠিক আছে, মানে কি হয়, দোকানদাররা কি করে, ওরা চালাক, ধরো কোনো জিনিসের দাম হুট করে কমে গেল, তাহলে ওরা কি করবে, তখন দাঁড়ি পাখানায় কি করবে, ওরা জিনিসটাকে কম দিয়ে পুষিয়ে নেয়। ঠিক আছে, আর কিছুই না। ওরা একটা জিনিস কিনে আনলো, ধরো চাল কিনে আনলো, চাল 40 টাকা কেজি, এবার চালের দাম হয়তো কোনো কারণে কমে গেল। ঠিক আছে, চালের দাম হয়তো এখন 35 হয়ে গেছে, তাহলে দোকানদার এবারে 1 কেজির জায়গায় একটু মাল কম দিয়ে দেয়, 900 গ্রাম দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার সবারই? ঠিক আছে রাকেশ, শুভদীপ, বোঝা যাচ্ছে তো? ওকে, ওকে, ঘুমিয়ে টুমিয়ে পড়ো না। দেখো কি বলছি এরপরে, এরপরে বলেছি টু আইটেম আর বট এট দ্য সেম প্রাইস, কস্ট প্রাইসটা যদি সেম হয়, একটাই যদি
x% প্রফিট হয় আর অন্যটা যদি y% লস হয় তাহলে নো প্রফিট নো লস। ঠিক আছে, কস্ট প্রাইস সেম হলে যদি পার্সেন্টেজ একটা y% প্রফিট হয় অন্যটা y% লস হয় তাহলে নো প্রফিট নো লস। যদি দুটোর কস্ট প্রাইস সেম, একটাই যদি x% প্রফিট বা এটা বলেছে একটা যদি x এ বিক্রি করে যত টাকা প্রফিট হয় y এ বিক্রি করলে তত টাকাই লস হয়, ঠিক আছে, এরকম যদি অঙ্ক থাকে তাহলে কস্ট প্রাইস বের হবে এদের সবসময় এভারেজ। ঠিক আছে, মানে আমি বলছি এই অঙ্কটা দেখবে অনেক সময় আসে 50 টাকায় বিক্রি করলে কোনো জিনিসের যত পার্সেন্ট লস হয় 70 টাকায় বিক্রি করলে তত পার্সেন্ট প্রফিট হয়। এটা 50-এ যখন বিক্রি করা হয় তত পার্সেন্ট লস হয়, 70-এ বিক্রি করলে তত পার্সেন্ট প্রফিট হয়। তাহলে জিনিসটার প্রফিট বা লস পার্সেন্ট বের করো। ঠিক আছে, তাহলে কি করবে? বলো বলো। প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস বলো বা কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা বলো। অ্যাকচুয়াল প্রাইস বেরোলে বাকিগুলো বেরিয়ে যাবে। বাই 260, তার মানে কস্ট প্রাইস হচ্ছে 60, তাহলে প্রফিটও 10 বা লসও 10, তার মানে 1/6, মানে 16.23% প্রফিট বা লস হয়। বুঝতে পারলে? এইটা 50-এ, না না না, কোনটা বুঝতে পারছি না, x5/100 মানে কোথায় বলো? না না না, এটা, হ্যাঁ এটা দুটোর ক্ষেত্রে সেলিং প্রাইসটা সমান। ঠিক আছে, সেলিং প্রাইসটা যেটার ক্ষেত্রে সমান, ওই যে এই অঙ্কটা তো, ওই যেটা বলতে গেলাম একটু আগে, এটা, এটা দুটো জিনিস আছে, টু সিমিলার অবজেক্ট, একটাই লস হচ্ছে x%, অন্যটাই লাভ হচ্ছে x%, এটা কিন্তু সেটা নয়। এটাই বলছি একটাই জিনিস আছে, এটাতে একটাই জিনিস আছে, যদি 50 টাকা বিক্রি করা হয় যত পার্সেন্ট লস হবে, যদি জিনিসটাকে 70% বিক্রি করে তত পার্সেন্ট প্রফিট হবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? চলো নেক্সট, এরপর ডিসকাউন্টে চলে এসো। দেখো, ডিসকাউন্ট মানে কি বললাম, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইন্টু 100%। ঠিক আছে, ইফ শপকিপার ডাজ নট অ্যালাউ এনি ডিসকাউন্ট, ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস সমান, তাই না? ঠিক আছে, এবারে দেখো একটা জিনিস মনে রাখবে, এই প্রসেসটা যে অনেক অনেক অঙ্ক হবে, সেটা হচ্ছে মার্ক আপ পার্সেন্টেজ আর সাকসেসিভ, এই মার্ক আপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ আর সাকসেসিভ হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। কি বললাম? মার্ক আপ পার্সেন্টেজ, এই যে, হ্যাঁ, নেট এফেক্ট বা সাকসেসিভ বা মার্ক আপ পার্সেন্টেজ ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে প্রফিট পার্সেন্ট। কোনো জিনিসের ধরো দাম 50 টাকা, দোকানদার দামটাকে বাড়িয়ে 80 টাকা করলো, তাহলে কত পার্সেন্ট মার্ক আপ করা হলো? 60%। ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছে ধরো 200 টাকা, তুমি অনেক ইয়ে করলে, বার্গেনিং করলে, তাহলে কত? 200 টাকা। এবার 200 টাকা মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল? ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছে তার মানে 200 মানে 25%, তাই তো? ঠিক আছে, 200 টাকা ডিসকাউন্ট দিলে 25% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে তোমার প্রফিট কত হবে? দেখো 500 থেকে 600 মানে কত? 100 টাকা প্রফিট হয়েছে, তাহলে 100/500 মানে 20% প্রফিট। তুমি এদিকে 60% আর 25% সাকসেসিভ করো, দেখো 20% আসবে। ঠিক আছে, 60 মাইনাস ডিসকাউন্ট কিন্তু মাইনাস হবে, -25, প্লাসে মাইনাসে মাইনাস, 60 × 25/100, 25 4-এ, 4 দিয়ে কাটলাম 60 কে 15, তাহলে 25 আর 15 মানে কত? 40, তাহলে 60 - 40 মানে কত? 20%। হলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাকে ইউজ করবো বারবার ডিসকাউন্টের অঙ্ক করার ক্ষেত্রে।
দেখো সবাই বুঝলে কিনা একটু বলো। হ্যাঁ। ওকে, একটু জল খাই, দাঁড়াও। হ্যাঁ, যেটা বলছিলাম, ধরো কোনো জিনিসের দাম 500 টাকা, তুমি শাড়ি কিনতে গেছো, 500 টাকা, ধরো দোকানদার 500 টাকায় শাড়ি কিনেছে। এবারে দোকানদার জানে এসে বার্গেনিং করবে, কাস্টমার দাম দর করবে, ঠিক আছে? তো এবারে কি হবে, ওই জন্য দোকানদারও চালাক। দোকানদার ওই 500 টাকার শাড়িটা কিনেছে, তার উপরে 800 টাকার একটা স্টিকার চিপকেছে। এই স্টিকারটা মানেই কি, এটা মানেই হচ্ছে মার্ক প্রাইস, তাই তো? আচ্ছা, দোকানদার তাহলে কত টাকা দাম বাড়িয়েছে? 300 টাকা। এবার কত পার্সেন্ট দাম বাড়িয়েছে? 300/500 ইন্টু 100%, মানে কত? 60%। তার মানে দোকানদার মার্ক আপ যেটা করেছে সেটা হচ্ছে 60%। এই যে এখানে দেওয়া আছে মার্ক আপ কত, 60%। এবার তুমিও দোকানে গেছো, তুমি দেখছো শাড়ির দাম 800 টাকা, অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন তুমি বলছো, দমদার করছো যে না, দিতে হবে, কমে দিতে হবে, না হলে নেবো না। দিয়ে ফাইনালি দোকানদার 600 টাকায় জিনিসটা রাজি হয়েছে দিতে, ঠিক আছে? ডিসকাউন্ট দিলে, তাহলে দোকানদার কত টাকা ডিসকাউন্ট দিল? 200 টাকা। এখানে 200% লেখা আছে, এটা পার্সেন্টেজটা হবে না, এটা ভুল। 200 টাকা ডিসকাউন্ট দিল তোমাকে, 800 টাকার উপর 200 টাকা দিয়ে 600 টাকায় তুমি শাড়িটা কিনে আনলে। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল? 200 বাই, দেখো ডিসকাউন্ট সবসময় কার উপর হয়? মার্ক প্রাইসের উপরে হয়। 200/800, 800 টাকায় 200 টাকা ছাড়, ইন্টু 100%, মানে দেখো 20%। একের চার, মানে 20%, সরি 25%। 25% ডিসকাউন্ট দিল। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 25। তাহলে মার্ক আপ পার্সেন্টেজ হচ্ছে 60%, আর ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 25%। আমি কি বললাম? এই মার্ক আপ পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজের সাকসেসিভই প্রফিট। তাহলে এই 60% আর 25% সাকসেসিভ করো। সাকসেসিভ মানে কি? এক্স প্লাস ওয়াই প্লাস XY/100। এবারে ডিসকাউন্ট মানে কম, কমছে, দামটা কমছে, তাহলে মাইনাস। তাহলে 60 - 25, প্লাসে মাইনাসে মাইনাস, 60 × 25/100 মানে 20%। এই যে 20% বেরোলো, এটাই হচ্ছে প্রফিট পার্সেন্টেজ। এবার তুমি নর্মালি ক্যালকুলেট করে দেখো, কস্ট প্রাইস 500, সেলিং প্রাইস 600, তাহলে প্রফিট কত? 600 - 500, 100। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 100/500 × 100, মানে দেখো 20%। তাহলে মিললো এটা আর এটা, বুঝতে পারলাম? ক্লিয়ার তো? আচ্ছা, এবারে এইটাকে বেস করে কি একটা অঙ্ক হতে পারে? ধরো আমি দিলাম, একটা অঙ্ক দিচ্ছি, ধরো দোকানদার কোনো জিনিসের উপরে দাম বাড়াচ্ছে 50%, ঠিক আছে? কোনো জিনিসের দাম 50% বাড়িয়ে দিচ্ছে মার্কআপটা। তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রফিট হবে 20%? কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে প্রফিট হবে 20%? করে ফেলো। তুমি বলছো 60, এবার হয় বেশি হয়ে যাচ্ছে না 60টা? হতেও পারে এটা 50 দিতে কমানোর সময়। না, 60 তো হবে না, 60 তো লস হয়ে যাবে। এই অঙ্কটা শুভদীপ তোমার করা উচিত ছিল।
তোমার ইয়ে হয়ে গেছে, সিজিএল হয়ে গেছে? কেমন হলো? আচ্ছা, জিকেটা ভালো হয়নি নাকি? ম্যাথটা? আচ্ছা আচ্ছা, টাইম ছিল না শেষে। রিজনিংটা কি লেন্দি দিচ্ছে নাকি এবারে? আচ্ছা, স্নিগ্ধা হয়েছে অঙ্কটা? দেখো কি বলেছে, আমি কি বললাম, মার্ক আপ পার্সেন্ট আর ডিসকাউন্ট পার্সেন্টেজ সাকসেসিভ প্রফিট পার্সেন্ট। তাহলে ডিসকাউন্টটাকে আমি এক্স ধরে নিই, তাহলে 50 মাইনাস এক্স মাইনাস 50 ইন্টু এক্স বাই 100, তার মানেই কত? তার মানে 20। ব্যাস এইটুকুই তো ছিল। তাহলে 50টি যখন এদিকে চলে যাবে, তাহলে হচ্ছে কত? হুম হুম, বলছি 50 মাইনাস 3x/2 মানে হচ্ছে তোমার 20। তাহলে এই এদিকে গেলে মাইনাস হয়ে যাবে 30। তাহলে হচ্ছে হ্যাঁ 20% হচ্ছে। ব্যাস এইটুকুই তো ছিল। দেখো এবার বোঝা গেল কিনা বলো। জাস্ট তোমাকে আগেরটাতে ডিসকাউন্টটা বলে দিয়েছিলাম, প্রফিটটা বের করতে দিচ্ছিলাম। এখানে কোশ্চেন তোমাকে ডিসকাউন্টটা বের করতে দিয়েছে, প্রফিটটা বলে দিয়েছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজটাকে এক্স ধরো, তারপরে ওই ফর্মুলা বসিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে কনসেপ্ট হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। ঠিক আছে, সহজ ছিল না আস্তিকদের? দেখ যাই হোক, চলো সাকসেসিভ ডিসকাউন্ট। দেখো এটাও আর একটা করতে দিচ্ছি, সাকসেসিভ বলেই দিচ্ছি। প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া হয়, পরে 30% ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত? করে ফেলো। কোনো একটা জিনিসের উপর প্রথমে 20% পরে 30% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ওভারঅল ডিসকাউন্ট কত? বলো। কে 56 বললে? হ্যাঁ, দেখো 56 হয়েছে, ভুল করে ফেলেছো। -20 -30, দুটো যে ডিসকাউন্ট, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস, এটা শূন্য আর শূন্য কেটে গেছে, তাহলে -50 + 6 মানে হচ্ছে কত? -44। তাহলে 44% ডিসকাউন্ট। তুমি সবগুলোকে প্লাস ধরেছো, তাই তো? ঠিক আছে স্নিগ্ধা? হুম, ডিসকাউন্ট মানে কিন্তু মাইনাস, এটা খেয়াল রাখবে। এই অঙ্কটা খুব আসে এরকম টাইপের, খুব সিম্পল অঙ্ক, কিন্তু আমাদের মাথা কাজ করে না। মনে হয় যে 20 + 30 + 20 × 100। ঠিক আছে, যতক্ষণ না এগুলো করে করে মাথায় একদম গেঁথে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একবার দুবার ভুল হতেই থাকবে। চলো নেক্সট। আর কি আছে দেখি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে মার্ক প্রাইস এখানে দেয়নি, এটা এরা তো দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি বলে দিচ্ছি। মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের মধ্যে একটা ডিরেক্ট সম্পর্ক আছে। সেটা হচ্ছে কস্ট প্রাইস বাই মার্ক প্রাইস, এইখান থেকে অঙ্ক অনেক সময় আসে। এটা ইকুয়াল টু হয়ে যায় 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এই ফর্মুলাটা থেকে কিন্তু অনেক সময় অঙ্ক আসে। এর মধ্যে যে কোনো তিনটে জিনিস বলে দেয়, আর একটা জিনিস বের করতে দেয়। ঠিক আছে, যে কোনো তিনটে বলে দেয়, আর একটা বের করতে দেয়। ঠিক আছে, এই ফর্মুলাটা একটু খেয়াল রাখবে।
এই ফর্মুলাটা থেকে একদম ডিরেক্ট অঙ্ক আসে। এখানে দেয়নি কেন আমি সেটাই ভাবছি। যাই হোক, বাদ দাও। মনে আছে আশা করি প্রত্যেকের ফর্মুলাটা। চলো নেক্সট, সিম্পল ইন্টারেস্ট। এনার্জি আছে তো? আর খানিকক্ষণ পরে আরো দুই, আমি তো ভেবেছিলাম দুদিনে অ্যারিথমেটিক শেষ করে দেবো, ও বাবা, হলো না। বলো, এতেই এরকম অবস্থা, এই অনেকদিন না পড়ে পড়ে এরকম হয়ে গেছে। হুম, এখন পড়াশোনা শুরু হয়েছিল আবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টটা করিয়ে নয় ছেড়ে দেবো, কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে মাথায় ঢুকবে না। সিম্পল ইন্টারেস্টটা করাবো লাস্ট, আর দুটো পাতা। দেখো, সিম্পল ইন্টারেস্ট মানে কি? সরল সুদ। এর প্রিন্সিপাল কি? যে টাকাটা আমরা ব্যাংকে রাখি, ঠিক আছে, টাইম যতদিনের জন্য রাখছি, অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যামাউন্ট। ওকে, অর্থাৎ ব্যাংকে তারপরে যত টাকা হলো। ইন্টারেস্ট মানে কি? সেই টাকাটার উপর যে টাকাটা ব্যাংক আমাদেরকে দিচ্ছে সেটাই ইন্টারেস্ট, ঠিক আছে, এই যে এ ইকুয়াল টু পি প্লাস এসআই, ঠিক আছে। ওকে, এবারে সিম্পল ইন্টারেস্ট খুব সহজ, ওই জন্যই সিম্পল নাম। একটাই ফর্মুলা আছে, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100। এখানে একটা জিনিস সম্পর্কে একটু বোঝার আছে সিম্পল ইন্টারেস্টে, সেটা হচ্ছে রেট। রেট মানে হচ্ছে 100 টাকার উপর যত টাকা এক বছরে সুদ দেয়। এক ব্যাংকে যদি তুমি 100 টাকা রাখো, এক বছর পরে যে টাকাটা সুদ দেবে সেটাকেই বলা হয় রেট, রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এবার এটা দিয়ে আমরা খুব সহজে কিছু অঙ্ক করতে পারি, তোমরা ফর্মুলা না বসিয়েও কিছু অঙ্ক করতে পারো। যেমন ধরো এরকম বলছে যে তুমি ব্যাংকে 1000 টাকা রাখলে, ঠিক আছে, এবারে সেই টাকাটা 5 বছর পরে হয়ে গেল 1600 টাকা। 5 বছর পরে হয়ে গেল 1600 টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, এটা কত? যদি এটা 5 বছরের ঘটনা, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। এবারে ফর্মুলা বসিয়ে করতে পারো এই ফর্মুলাটাতে। আবার এটা খুব সহজে করা যায়, কি বললাম? রেট মানে কি? রেট মানে হচ্ছে 100 টাকার এক বছরের সুদ। তাহলে এখানে প্রিন্সিপালটার এই অ্যামাউন্টের রেশিওটা 1000:160 আছে, এটাকে আমি একটা শূন্য কেটে দিলে দেখো 100 টাকার উপরে 160 টাকা হচ্ছে, তার মানে সুদ কত টাকা? 60 টাকা। এটা কত বছরে? 5 বছরে, তাহলে এক বছরে কত? 60/5 মানে 12% হচ্ছে রেট। তো দেখেই কিন্তু করা যায়, মুখে মুখে যারা করে এইভাবে কিন্তু অঙ্কগুলো করে মুখে মুখে, এই ফর্মুলায় বসে করতে গেলে একটু সময় লেগে যেতে পারে। কারণ যখন এই উপর নিচ কোনাকুনি সব গুনটুন করতে হবে না, তখনই কি হয়ে যায়, আমাদের মাথা কম কাজ করে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে আমি কি বললাম? ওকে, এবারে এখানে একটা সিম্পল ব্যাপার, যে উপরে সবগুলো গুণ আছে, মানে এগুলো সব সরল সম্পর্কে, সরল সমানুপাতিক, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট টাইমের সঙ্গে সমানুপাতিক, প্রিন্সিপালের সঙ্গে হচ্ছে তোমার কি সমানুপাতিক, এবং রেটের সঙ্গে সমানুপাতিক। এই প্রপার্টি গুলোকে ব্যবহার করে আমরা অঙ্ক খুব ইজিলি করতে পারি, ঠিক আছে। তারপর একটা উদাহরণ দেব। হুম হুম, যেমন এই এই প্রপার্টি গুলোকে ব্যবহার করে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করতে পারবে আশা করি। ধরো এরকম বলে দিচ্ছে যে 100 টাকা বা হচ্ছে যে বা 1000 টাকা ব্যাংকে রাখছি, ঠিক আছে, সেখানে তোমার 5% সুদ দিচ্ছে, ঠিক আছে। আবার এইখানে 2000 টাকা রাখছি, 2000 ক্ষেত্রে 8% সুদ দিচ্ছে, ঠিক আছে। আর কোনো একটা অন্য একটা ব্যাংকে আমি 5000 টাকা রাখছি, ঠিক আছে, সেটাতে তোমার হয়তো 10% সুদ দিচ্ছে, ঠিক আছে। এইবারে আমি তিনটে ব্যাংক থেকে একই পরিমাণ টাকা সুদে পাচ্ছি, তিনটে ব্যাংক থেকে আমি একই পরিমাণ টাকা সুদ পাচ্ছি, তাহলে আমার কি করতে হবে? আর বা এটাও এরকম হতে পারে, টাকার পরিমাণটাকে সমান করে দিই, অঙ্কটাকে আরেকটু ইজি করে দিই। তিনটে ব্যাংকে আমি তিনটে পরিমাণ সমান পরিমাণ টাকা রাখলাম, ঠিক আছে, সমান পরিমাণ টাকা, আমি কত জানি না,
সমান পরিমাণ টাকা রেখেছি। এবার তিনটে থেকে আমি একই পরিমাণ সুদ পাচ্ছি, তিনটে ব্যাংক থেকে সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছি সমান। ঠিক আছে, তাহলে কত বছরের জন্য টাকাগুলো রেখেছিলাম, টাইমটা বের কর, টাইমের রেশিওটা কত বের করতে পারবে? সমপরিমাণ টাকা রাখছি ব্যাংকে এবং সুদও সমপরিমাণ পাচ্ছি, ইন্টারেস্ট রেটগুলো আলাদা আলাদা, তাহলে আমি কত বছরের জন্য টাকাটা রেখেছি, কত সময়ের জন্য, সেটা বের করতে পারবে? এক লাইনে অঙ্কটা করা যাবে। বলো। রিভার্স হবে, কিন্তু তিনটের ক্ষেত্রে ওরকম রিভার্স হয়। এ ইস টু বি ইস টু সি এর ব্যস্তানুপাতিক কত? 1/a is to 1/b is to 1/c, নট সি ইস টু বি ইস টু এ, একদমই নয়, খুব ভুল কনসেপ্ট, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে টাইমের রেশিও হবে 1/5 ইস টু 1/8 ইস টু 1/10। কেন? তার কারণ দেখো, এখানে দেখো বলছি, টাইম এবং আমার রেটের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে, টাইম এবং রেট দেখো ব্যস্তানুপাতিক। দেখো এইখানটা মুছে দিয়ে লিখি, দাঁড়ো এক সেকেন্ড ওয়েট। এই সম্পর্কগুলোকে চেঞ্জ করে আমরা অঙ্কগুলো খুব ইজিলি করতে পারি। যেমন ধরো এই এসআই মানে হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাহলে আমাকে এখানে বের করতে হতো দেখো সিম্পল ইন্টারেস্টও সমান, আর এদিকে তোমার কি প্রিন্সিপালটাও সমান। ঠিক আছে, এগুলো সব সমান, এগুলোকে সব একদিকে নিয়ে চলে যাও, এসআই বাই পি ইন্টু 100, ঠিক আছে, ইন্টু এই আরটা উপরে এদিকে আছে, ঠিক আছে, ইন্টু আর ইকুয়াল টি, তাই তো? ওকে, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এগুলো ধরো কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে টি এবং আর এর সম্পর্ক কত? টি এবং আর এর সম্পর্ক হচ্ছে 1/টি ভ্যারিসেস 1/r, তাই না? সেটাই এখানে ব্যবহার করা হয়েছে, বুঝতে পারলে? দেখো বুঝতে পারলে কিনা বলো। এক লাইনে হয়ে যাবে কিন্তু অঙ্কগুলো। চলো নেক্সট। হুম হুম এই অঙ্কটা খুব আসে, কোনো টাকা বলেছে টি বছরে এন টাইমস হলো, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, বা টাইম, অনেক সময় রেট অফ ইন্টারেস্ট বলে দেয়, তাহলে টাইমটা কত। মানে বলছি আমি ধরো বলছি 500 টাকা ব্যাংকে রাখলাম, 5 বছর পরে দেখলাম টাকাটা 6 গুণ হয়ে গেল, 5 বছর পরে দেখলাম টাকাটা 6 গুণ হয়ে গেল, এটা টাইম, এটা এত টাইমস হয়ে গেল, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? কি করে করবে? বা অনেক সময় টাকার পরিমাণও না দিতে পারে, বললো কিছু টাকা, কি করবে? ধরে নেবে প্রিন্সিপালটা 1 ইউনিট, 6 গুণ হয়ে গেল মানে কি, সেটা কি হবে, অ্যামাউন্ট হবে, কিন্তু ব্যাংকে তুমি টোটাল টাকাটাই দেখো যে সুদ আর আসল মিলিয়ে, তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা হচ্ছে 5, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল কত? 5। ওকে, এবার এটা কত হয়েছে, কত, 5 বছরে হয়েছে, তাই তো? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলো? 100টা 500 হয়েছে, 100 টাকার উপর 500 টাকা, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে 5 বছরে, বলো, বা ফর্মুলাতেও করো, এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে এসআইটা হচ্ছে কত, 5, পিটা হচ্ছে কত, 1, রেটটা জানতে চেয়েছে, টিটা হচ্ছে 5, তাহলে 100%, হলো? এটাকেই ফর্মুলার আকারে বলেছে, এটাকেই ফর্মুলার আকারে বলেছে, বুঝতে পারলে? ক্লিয়ার? স্নিগ্ধা বোঝা গেল?
ওকে। হুম হুম। এরপরে দেখো, এই ফর্মুলাগুলো কোনো খুব একটা বিশেষ দরকার নেই। এই জায়গাটা একটু বলি, এটা অনেক সময় ইউজ হয়, বলে যে ইফ এ সাম উইথ সিম্পল ইন্টারেস্ট রেট অ্যামাউন্ট টু এ ইন T1 year, এই ফর্মুলা দিয়ে না করলেও হয়, এটা মানে এমনি নর্মাল দিয়ে করলেই বেটার হয়। এটা খুব একটা বিখ্যাত অঙ্ক, যে আমি বলছি অঙ্কটা, যে কোনো একটা সাম, কিছু পরিমাণ টাকা, ঠিক আছে, 4 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে কত, 4 বছরে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আহ তোমার 1200 টাকা, ঠিক আছে, আর 10 বছরে হচ্ছে 1600 টাকা। সরি, এটা সিম্পল ইন্টারেস্ট না, এটা অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপালটা বের কর বা রেট অফ ইন্টারেস্টটা বের কর, ঠিক আছে। কি করবে, 4 বছরের ক্ষেত্রে কি, আমি ধরে নেবে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আই, তাহলে 4 বছরের ক্ষেত্রে এটা কত হয় তোমার, P+4I, এটা মানে হচ্ছে 1200 টাকা। আর 10 বছরের ক্ষেত্রে এটা কত, P+10I, এটা মানে হয় 1600 টাকা। বিয়োগ করে দাও, বড়টা থেকে ছোট, এইটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে এটা বিয়োগ করলে কত, 6I, আর এদিকে হচ্ছে তোমার কত, 400, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু, এটা 600 করলে সুবিধা, এটা 1800 করে দিই, 1800 করে দিই, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু কত, 100, আই ইকুয়াল টু 100। ওকে, তাহলে এবারে 4I মানে কত, 4I মানে হচ্ছে 400 টাকা। ওকে, তাহলে 4I মানে 400 হলে প্রিন্সিপালটা কত, 800 টাকা। বুঝতে পারলে, এইরকম নর্মাল ইকুয়েশন দিয়ে করলে সুবিধা হয়, এগুলো ফর্মুলা দরকার নেই। দেখো ক্লিয়ার, ঠিক আছে, সবাই বুঝতে পারলে কিনা বলো এটা। ওকে, এই একটু আগে আমি যেটা বলছিলাম, এই যে রেশিও দিয়ে করেছে, ঠিক আছে, এই জিনিসটা কিছুই না, মেন ফর্মুলা থেকে শুধুমাত্র যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে একদিকে নিয়ে আসবে, তাহলেই তুমি এই রেশিওটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে, বা এদের মধ্যে সম্পর্কটা। হুম হুম। ইনস্টলমেন্টের জিনিসটা পরের দিনই বলবো, ঠিক আছে, ইনস্টলমেন্টটা একটু আলাদা করে বললেই সুবিধা। যদি ফর্মুলা দিয়ে করতে চাও করতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টলমেন্টের ফর্মুলা, কিন্তু ইনস্টলমেন্টের এই ফর্মুলাটা একটু কমপ্লিকেটেড আর কি মনে রাখা, ওই জন্য ফর্মুলা ছাড়াও একরকম করা যায়, আমি করিয়েছিলাম ইনস্টলমেন্টের, ঠিক আছে। আর কিছু আছে, না আর বিশেষ কিছু নেই, এই তোমার সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে, ফর্মুলা আকারে করলে বরঞ্চ বেশি অসুবিধা হবে। আর বলো, এই অবধি যা পড়ালাম সব মাথায় ঢুকেছে কিনা, বলো সবাই, ক্লিয়ার? রাকেশ আছো নাকি? স্নিগ্ধা ঠিক আছে? ঠিক আছে, এই অবধি থাক তাহলে শুভজিৎ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আবার কালকে 2টো থেকে করাবো। ওকে।